প্রিয় লিসেনার, আজকের এই এপিসোডে আপনাদের জন্য তুলে ধরা হয়েছে গ্রাম বাংলা ঘটে যাওয়া একটি ভয়ানক, রহস্যময় ও বাস্তব ঘটনা। কিছু কিছু ঘটনা আমাদের বিশ্বাসকেও হার মানায়, তবে বিশ্বাস করা কিংবা না করাটা একান্তই আপনার ব্যাপার। আমি আজকে একটা সত্যি ঘটনা শেয়ার করব, যেটি আমার এক আত্মীয়ের মুখ থেকে শুনেছি। আমার আত্মীয়টি থাকেন বাহরাইনে এবং ঘটনাটি ঘটে তার ফ্রেন্ড মাহফুজের সাথে। ঘটনাটি ঘটে 1993 সালে। মাহফুজ বাহরাইনে যান 1992 সালের মার্চ মাসে। ওনাদের কোম্পানিটি ছিল কনস্ট্রাকশন কোম্পানি। উনি কোম্পানির ফোরম্যান হিসেবে সেখানে জয়েন করেন। কোম্পানিটা ছিল বাঙালি কোম্পানি এবং মালিকের নাম ছিল শরীফ মিয়া। তারা কাজ করতেন বাহরাইন এয়ারপোর্টের পাশের একটা জায়গায়। জায়গাটির নাম ছিল বুসাইতিন। তাদের এই জায়গাতে একটি বিল্ডিং চোখে পড়ে, যেটা অনেক বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছিল। বিল্ডিংটা দেখে মনে হতো যে অনেক দিন ধরে কাজ করা হয় না। তো তাদের কোম্পানির মালিক ওই বিল্ডিং এর মালিকের সাথে কন্ট্যাক্ট করে এবং জানতে পারে যে সেখানে কিছু ভৌতিক সমস্যার কারণে 1981 সাল থেকে কাজ বন্ধ রয়েছে। তো এইসব শোনার পর শরীফ মিয়া ঠিক করলেন যে কাজটা তিনি নেবেন। মালিক ছিলেন সেখানকার অনেক ধনী একজন শেখ। তিনি তাদের প্রস্তাবে অনেক খুশি হন, কারণ অনেক বছর ধরে তার বিল্ডিং এর কাজটি কেউ করতে চাইছিল না। প্রথমে তাদের কোম্পানিটি গাঁথুনির কাজ, ঢালাইয়ের কাজ শেষ করে, কিন্তু ঝামেলা শুরু হয় প্লাস্টারের কাজে। যেদিন প্লাস্টারের কাজ শুরু করা হয় সেদিন মাহফুজদের কোম্পানিটি সারাদিন প্লাস্টার করে একটা সাইড শেষ করে। তারপর মেইন গেট শিকল দিয়ে তালা লাগিয়ে কেয়ারটেকার ছাদে শুতে যায়। তখন ছিল গরমের সিজন, সেজন্য কেয়ারটেকার ছাদে চৌকিতে শুয়েছিল। উনি পরদিন সকালে নিজেকে আবিষ্কার করলেন যে উনি নিচের ফ্লোরে শুয়ে আছেন এবং সারা বিল্ডিং এর দেয়ালের প্লাস্টার মাটিতে পড়ে আছে। এটা দেখে কেয়ারটেকার অনেক ভয় পেয়ে যায়। সে চিন্তা করলো যে আমি শুয়েছিলাম ছাদে চৌকি সহ, নিচে আসলাম কিভাবে। এই ঘটনা সে সবাইকে বলে। ঘটনাটি শুনে বিল্ডিং এর মালিক খুবই ভয় পেয়ে যায়। এরপরে আরো 2বার প্লাস্টার করা হয়, বাট সেম অবস্থা, প্লাস্টার সব মাটিতে পড়ে যায় এবং কেয়ারটেকার নিচে শুলে চৌকি সহ ছাদে আবিষ্কার করে ছাদে শুলে নিচতলায়। একদিন বিল্ডিং এর মালিক স্বপ্নে দেখেন যে কেউ তাকে বলছে কাজ বন্ধ করে দিতে, তা না হলে সমস্যা হবে। এমনিতে তাদের কোম্পানি এই প্রবলেমের কারণে লোকসানে আছে। এর উপর মালিক সাফ সাফ জানিয়ে দেয় যে আর কাজ না করার জন্য, কারণ তাকে স্বপ্নে মানা করা হয়েছে। সব মিলিয়ে কোম্পানির মালিকের ভালো লোকসান হয়ে যাচ্ছিল। তাই কোম্পানির মালিক দেশে একজন হুজুরের সাথে যোগাযোগ করেন এবং সবকিছু খুলে বলেন। তারপর জিজ্ঞেস করলেন যে এটার কোনো সমাধান করতে পারবেন কিনা। হুজুর প্রথমে কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং বলেন যে আমি আগে বাহরাইনে আসি, প্লেসটা দেখি, তারপর জানাবো কি করা যায়। এরপর হুজুর 1993 সালের অগাস্ট মাসে বাহরাইনে আসেন। সেখানে যাওয়ার পর একদিন মাগরিবের সময় কোম্পানির গাড়িতে করে ওই জায়গাটিতে যান। সেখানে একটা মসজিদে মাগরিবের নামাজ শেষ করে ওই বিল্ডিং এ যান অ্যানালাইজ করার জন্য যে প্রবলেম কেন হচ্ছে। তারপর সেখান থেকে চলে আসেন তিনি এবং বলেন যে রাত 11টার সময় আবার আসবো। রাত 11টার সময় হুজুর সেখানে আসলেন আরো কিছু অ্যানালাইসিস করার জন্য। এরপর হুজুর আশ্বাস দেন যে প্রবলেম সলভ হয়ে যাবে। তিনি বলেন যে এই কাজের জন্য 8 জন লোক লাগবে আর এক একজনকে এক একটি পজিশন নিয়ে থাকতে হবে। উনি দোয়া পড়া একটা 8 ফুটের স্টিলের রড আর কিছু পানি দেন এবং বললেন যে বিল্ডিং এর মাঝখানের সেন্টারের একটা জায়গা সিলেক্ট করে রডটা গেঁথে দিতে হবে। রডটি গাঁথতে গাঁথতে শেষ পর্যায়ে পৌঁছে গেলে যে পানি দেওয়া হয়েছে সেগুলো ঢেলে শেষ বাড়ি দিয়ে কাজ কমপ্লিট করতে হবে। যে রডটা দেওয়া হয় সেটার 7টা জায়গায় কালো সুতা দিয়ে বাঁধাই করে দেওয়া হয়েছিল। হুজুর বলেছিলেন রডটা গাঁথতে গাঁথতে যখন 1 হাত বাকি থাকবে তখন তাদেরকে এক পাশ ছেড়ে দিতে হবে, অর্থাৎ 4 পাশের 3 পাশে লোক থাকবে, এক পাশে থাকবে না, যে পাশটা জানালার দিকে। তিনি আরো বলেছিলেন যে 7টা সুতোয় 7 জনকে টাচ করতে হবে, আর যে হাতুড়ি দিয়ে রডটা পাড়ি দিবে সে ছোট্ট একটা দোয়ার শব্দ প্রতি বাড়ির সাথে সাথে পড়বে। এই কাজ করার সময় তাদেরকে অনেক ভয় দেখানো হতে পারে। হুজুর সবাইকে নির্দেশ দেন যে ভয় না পেতে। মাহফুজ ছিলেন ফোরম্যান,
তাই ওনাকে যেতেই হবে। তাই তিনি অনেক কষ্ট করে 7 জনকে রাজি করান। তার পরের দিন সেসব সামগ্রী নিয়ে আর 7 জন লোক সহ বিল্ডিং এ যান। তখন রাত 1টা কি 1:30। যখন তারা বিল্ডিং এ প্রবেশ করে, প্রচন্ড জোরে একটা বাতাস তাদের উপর দিয়ে বয়ে যায়। অথচ মাহফুজ খেয়াল করলেন যে পাশের সারি সারি খেজুর গাছের একটা পাতাও নড়ছে না। এই ঘটনায় ভয় পেলেও কাজ শুরু করেন সবাই। 7 জন রডটার 7টা সুতা টাচ করে থাকলেন, আর একজন ছোট একটা দোয়া পড়ার সাথে সাথে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে লাগলেন। প্রথমে এক হাত যখন গাঁথা হলো, তখন তারা শুনলেন যে বাচ্চাদের চেঁচামেচির শব্দ হচ্ছে। পরের এক হাত গাঁথার পর সবাই শুনলেন বাঘ সিংহ একত্রে গর্জন করছে। এর পরের এক হাত গাঁথার পর শুনলেন যে হাজার হাজার মৌমাছি বাড়ি শুদ্ধ ভন ভন করছে। এরপর মনে হলো আশেপাশে কুকুর কান্না করছে। মানে এক এক হাত গাঁথার পর এক এক রকমের জন্তুর শব্দ শুনতে পাচ্ছিলেন সবাই। তারপর এক হাত গাঁথা বাকি থাকতে তারা দক্ষিণ পাশটা ছেড়ে দেন। তাদের মনে হতে থাকলো যে বাঘ সিংহ কুকুর আরো বিভিন্ন জীবজন্তু গর্জন করতে করতে দেয়াল ভেঙে তাদের দিকে ছুটে আসছে, কিন্তু তারা কিছুই দেখতে পাচ্ছিলেন না। শেষ পর্যায়ে এসে হালকা একটু গাঁথা বাকি থাকতে পানি ঢেলে দেন তারা। যখন শেষ বাড়িটা দেওয়া হয়, তখন উপস্থিত সবাই শোনেন যে বাঘ সিংহ শেয়াল কুকুর বাচ্চাদের চেঁচামেচির শব্দ সহ একটা মিশ্র ভয়ার্ত আর্তনাদের শব্দের ছায়ামূর্তি দক্ষিণ পাশের জানলা দিয়ে বেরিয়ে গেল। সাথে সাথে মনে হলো বাড়িটা একদম শান্ত হয়ে যায়। এরপর 1 সপ্তাহ পর থেকে তাদের অসমাপ্ত কাজ শুরু করেন মাহফুজের কোম্পানি, এবং 1 মাসের মধ্যে কাজ কমপ্লিট করেন। তারা পরবর্তীতে হুজুরের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে সমস্যাটা কি ছিল। হুজুর বললেন যে এই জায়গাটিতে আগে অনেক জিন বাস করত, সেখানে ভালো এবং মন্দ 2 ধরনের জিন থাকতো, তবে মন্দ জিন বেশি থাকে, তারা ভালোদের সেখান থেকে তাড়িয়ে দেয়, এবং পরবর্তীতে বিল্ডিং এর কাজ স্টার্ট করার পর থেকে সমস্যা শুরু করে। ঘটনাটি ব্ল্যাক ম্যাজিকের পরিণতি এবং কবর ছোট হয়ে আসার একটি ঘটনাটি যখন ঘটে তখন আমি সদ্য মাদ্রাসায় ভর্তি হয়েছি রাজবাড়িতে, বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসা। তো বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে আমার বাসার দূরত্ব মাত্র কয়েক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল, যার কারণে খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে অধিকাংশ বিষয়গুলো আমি মাদ্রাসায় রাত্রে ঘুমাতাম যদিও, বাট খাওয়া দাওয়া বা অন্যান্য যে কোনো প্রয়োজনে তাড়াতাড়ি বাড়িতে চলে যাওয়ার মতো সময় আমার থাকতো আর কি। এই কারণে সবসময় মাদ্রাসার কাছাকাছি থাকতাম। ছুটি থেকে শুরু করে নিয়ে আসলে আমার ওইরকম মাদ্রাসা থেকে দূরত্ব কখনোই ছিল না। যাই হোক, ঘটনাটির সময়কাল ছিল 1998 সাল, আমার যতদূর মনে পড়ে। 1998 সালের কোনো এক রাতে কিছু লোক মাদ্রাসায় আসে। তখন বিনোদপুর মাদ্রাসা আজকে যেমন অবকাঠামো অনেক উন্নত হয়েছে, তখন এরকমটি ছিল না। তখন ছোট্ট একটি ঘর ছিল মসজিদের পাশে, সেখানে কিছু স্টুডেন্ট ঘুমাতো, আর আমরা কয়েকজন মসজিদে ঘুমাই। তো ওই মসজিদের যিনি মুয়াজ্জিন রেজাউল কাকা, উনিও সেখানে আমাদের সাথে ঘুমায়। তো অনেক রাত হয়ে যায়। রাত হয়ে গেলে রাত আনুমানিক যতদূর মনে পড়ে, এক্সাক্ট সময়টা আসলে একটু বলা মুশকিল। আনুমানিক রাত 12টা বেজে গেছে, রাত 12টার পরে। হঠাৎ মসজিদের দরজায় ঠক ঠক। বাইরে থেকে ডাকাডাকি করছিল যে রেজাউল কাকা বা রেজাউল ভাই দরজাটা খোলেন। তখন রেজাউল কাকা উঠে দরজা খোলেন, খুলে দেখেন উনারই পরিচিত 2 জন প্রতিবেশী দাঁড়িয়ে আছে মসজিদের বাইরে। তখন রেজাউল কাকা বলেন, কি হয়েছে? বলে যে আমাদের বাড়িতে একজন লোক মারা গেছে। লোকটা চেনেন, লোকটাকে আপনি চেনেন, আপনি আসেন, নিয়ে এসে লোককে গোসল দেবেন, তারপর জানাজা পড়িয়ে আমরা দাফন। তখন রেজাউল কাকা বলে যে এত রাত হয়ে গেছে, সকালবেলা যাই, সকালবেলা দাফন করি। এই রাতের বেলায় দাফন করতে হবে, ঘটনা কি? উনি বিষয়টা একটু পজিটিভলি নেননি রেজাউল। রাত্রে দাফন করতে হবে, আবার কোনো মার্ডার টার্ডার না, এরকম আবার চিন্তা করেছে।
ওনারা বিষয়টা বুঝতে পেরেছে। ওনারা বলেন, "না রেজাউল ভাই, ওরকম আপনি যেরকম ভাবছেন এরকম কিছু না। তবে লাশটিকে সকাল পর্যন্ত রাখা যাচ্ছে না। আমরা রাখতে পারছি না। আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন যে কেন আমরা রাখতে পারব না। এইজন্য ভোর হওয়ার আগেই লাশটিকে কবর দিতে হবে। এইজন্য আমাদের সাথে চলেন।" তো রেজাউল কাকা একটু ইতস্তত বোধ করলেও যেহেতু প্রতিবেশী আর এই লোকদেরকে উনি চেনেন, উনি পাঞ্জাবি পরে প্রস্তুতি নিয়ে বের হন। তো রাস্তাটা ছিল আজকে যে বিনোদপুর মাদ্রাসা এবং যে বিনোদপুর মাদ্রাসার পাশেই সুইপার কলোনি রয়েছে, এর ঠিক মধ্যবর্তী একটা রাস্তা রয়েছে এবং পাশে রাজবাড়ী একটা নামকরা টেইলার্স রয়েছে, অল ইন অল টেইলার্স। ওই অল ইন অল টেইলার্স এর পাশ দিয়ে একটি রাস্তা ভেতর দিকে ঢুকে গেছে। ওই পথ দিয়ে আগাতে হয়। যারা রাজবাড়ী শুনছেন তারা অবশ্যই এই পথগুলো সম্পর্কে জানেন। রেজাউল কাকা উনাদের সাথে ওই পথ দিয়ে যেতে থাকেন। যেতে, যেতে কিছু ৫-৬ মিনিটের ওয়াকিং ডিসট্যান্স আরকি ওই বাড়ি। ওখানে চলে যান। চলে যাওয়ার পরে উনি অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করেন। একটি বাড়িতে যদি কোনো সদস্য মারা যায়, কান্নার আওয়াজ থাকে। বাড়ির লোকজন কিন্তু ঘুমায় না। বাচ্চা-কাচ্চারা ঘুমায়, বড় মানুষরা কিন্তু সাধারণত ঘুমায় না। তার আসলে ঘুমানোর মতো পরিবেশ সেখানে থাকে না। কিন্তু উনি যখন ওই বাড়িতে যান, গিয়ে দেখেন বাড়িতে শুনশান নীরবতা। মনে হচ্ছে যে উনি একটা শ্মশান বা কবরস্থানে চলে এসেছেন। একটি সাড়া মানে পিনপতন নীরবতা, একটি সাড়া শব্দও সেখানে নেই। বাড়ির সব দরজা জানালা বন্ধ। তখন রেজাউল কাকা ভয় পান। এই কারণে ভয় পান যে উনি চিন্তা করেন যে এরা আমার ক্ষতি করার উদ্দেশ্যে এখানে নিয়ে আসে নাই তো? নাহলে মরা বাড়ি, এইখানে কোনো মানুষ নাই, একটা কান্নার আওয়াজ নাই, এটা কিভাবে সম্ভব? তখন রেজাউল কাকা চিন্তা করেন যে এরা নিশ্চয়ই আমাকে ক্ষতি করার জন্য নিয়ে আসছে এত রাতের বেলা। মেরে টেরে ফেলবে আমাকে। দ্রুত এখান থেকে চলে যেতে হবে। এই চিন্তা করে উনি দৌড় দেওয়ার একটা চিন্তা করেছিলেন। কিন্তু উনাকে যারা ডেকে নিয়ে এসেছিলেন তারা কিন্তু রেজাউল কাকার মনোভাবটা বুঝতে পেরেছিল। তখন তারা রেজাউল কাকাকে বলেন যে, "রেজাউল ভাই, আপনি ভয় পায়েন না। আপনি এটা চিন্তা করেন না যে আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে আমরা নিয়ে আসছি। আপনি এটা চিন্তা করছেন তো বাড়িতে কেন কোনো লোকজন নাই, সারা শব্দ নাই। আসলে যখন এই বাড়ির একজন সদস্য মারা গেছে, মারা যাওয়ার কিছু সময় পরে আমরাই বাড়ি থেকে সব সদস্যদেরকে অন্য জায়গায় চলে যেতে বলছি।" তখন বলে যে, "কেন? এই কাজটি কেন করলেন?" বলেন, "আসেন আমাদের সাথে। নিজেই দেখবেন যে কেন আমরা এই কাজ।" তখন রেজাউল কাকাকে লাশের কাছে নিয়ে যান। তখন রেজাউল কাকা দেখেন একটি কাঁথার মতো একটা কাপড় দিয়ে লাশটি ছেঁকে রাখা হয়েছে। রেজাউল কাকা উনি নিজের হাতে লাশের মুখের উপর থেকে কাপড়টি সরান। কাপড়টি সরানোর সাথে, সাথে রেজাউল কাকা এক লাফে ওই ঘর থেকে বের হয়ে আসেন। বের হয়ে বলেন যে, "ওরে বাবারে! এই লাশ আমি গোসল করাতে পারব না।" তখন ওনারা বলেন, "এখন বুঝতে পেরেছেন তো যে কেন বাড়িতে একজন সদস্যও নাই? নারী, শিশু থেকে শুরু করে নিয়ে কেউ নাই?" বলে, "হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু আমি এটা করতে পারব না। আমি ভয়ে শেষ হয়ে যাব।" বলে যে, "রেজাউল ভাই, আপনাকেই এই কাজটি করতে হবে। আমরা সহযোগিতা করব। এছাড়া উপায় নাই। যদি সকাল হয়ে যায়, আরো মানুষ যদি এখানে চলে আসে এবং লাশের চেহারার এই বীভৎস দৃশ্য যদি মানুষ দেখে, তাহলে মানুষ কি ভাববে? আর একটি মানুষ যতই খারাপ কাজ করুক না কেন, সে তো একজন মানুষ। আর মৃত্যুর পরে সে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তার কি বিচার-আচার করবেন, এটা আল্লাহর বিষয়। কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে তো আমরা এভাবে সমাজের কাছে হেয় হতে দিতে পারি না।" তখন রেজাউল কাকা চিন্তা করেন, আসলেই তো তাই। কারণ ওই লাশটির চেহারা ভয়ংকর আকৃতি ধারণ করেছিল। কিন্তু আমরা এই নয় যে লাশটি পচে গিয়েছে। লাশটির চেহারা ভয়ানক কোনো একটা প্রাণীর চেহারার মতো হয়ে গিয়েছে। এটি যে ঠিক কোন প্রাণী এটি আমাকে যদিও বলেছেন রেজাউল কাকা, কিন্তু আমি সঙ্গত কারণে সেটি বলতে চাচ্ছি না। এবং প্রিয় লিসেনার্স, আপনারাও কেউ কমেন্টে এই কোয়েশ্চেনটা অন্তত করবেন না যে কোন প্রাণীর চেহারার মতো হয়ে গিয়েছিল। এটি রহস্যাবৃতই থাক এবং ওই ব্যক্তির সম্মানে যিনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। কিন্তু আমরা তাকে অসম্মান হতে দিতে পারি না। শুধু শিক্ষণীয় বিষয় হওয়ার কারণে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরা। যাই হোক, রেজাউল কাকা এবং সাথে থাকা আরো ২ জন লোক উনারা এই লাশের গোসলের জন্য পানির আয়োজন করেন। তারপরে ৩ জন মিলে লাশের গোসল দেন এবং আশেপাশ থেকে আর ২ থেকে ৩ জন মানুষ তারা আসে। আগে থেকে খাটিয়া রেডি ছিল, কারণ ওই খাটিয়াটা এই বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসা মসজিদেরই খাটিয়া ছিল। এখান থেকে খাটিয়া নিয়ে আসা হয়। খাটিয়া নিয়ে আসার পরে কাফনে মোড়ানো হয় লাশটি এবং লাশটি নিয়ে লোকোশেড কবরস্থানে নিয়ে যাওয়া হয়। লোকোশেডের ঘটনা তো আপনারা অনেকেই জানেন, বিভিন্ন সময় আমি বলেছি এবং পর্যায়ক্রমে আরো বলবো ইনশাআল্লাহ।
তো লোকোশেডের দুইটা পার্ট রয়েছে, একটা পাশে মুসলিম কবরস্থান আর একটা পাশে হিন্দু কবরস্থান। কবরস্থান এই কারণে বলছি যে হিন্দুদের মধ্যে বেশ কিছু গোত্র রয়েছে, তারা সবাই কিন্তু লাশ শ্মশানে গিয়ে পোড়ায় না, কেউ কেউ কবর দেয়। তো ওইখানে দাস নামক একটা সম্প্রদায় রয়েছে হিন্দুদের, ওনারা লাশ আসলে পোড়ায় না, ওনারা ওখানে দাফন করে। আর একটা বিষয় হলো যে এই কবরস্থানে অনেক অপমৃত্যুর লাশগুলো, রেলে কেটে যাওয়া, ক্রস ফায়ারে মারা যাওয়া, এরকম অসংখ্য অপমৃত্যুর লাশগুলো দাফন করা হতো, অনেকদিন দাফন করা হয়েছে। পরবর্তীতে এই হিন্দু সম্প্রদায় তারা লিখিতভাবে আবেদন জানায় রেল কর্তৃপক্ষের কাছে এবং প্রশাসনের কাছে যে যেহেতু তারা তাদের দেহগুলো শ্মশানে গিয়ে সৎকার করে না, এখানে কবর দেয়, এই অপমৃত্যুর লাশগুলো যেন এখানে আর কবর দেওয়া না হয়। এরপর থেকে ওই জায়গাতে আর কোনো অপমৃত্যুর মানে বিশেষ করে রেলে কেটে বিষ খাওয়া যাদের বেওয়ারিশ লাশগুলো, এগুলো আর এখন আর কবর দেওয়া হয় না। আগে দেওয়া হতো, লাস্ট বেশ প্রায় 5-7 বছর এটা আর হয় না। তো যাই হোক, এইটার অপোজিট পাশে রয়েছে মুসলিম কবরস্থান। এই মুসলিম কবরস্থানে সেখানেও লাশ কবর দেওয়া হয় এবং যদি টের পাওয়া যায় যে তিনি মুসলিম, তার যদি বেওয়ারিশ লাশ হয়, যদি মুসলিম হয়, তখন কিন্তু এই পাশে আর যাদের পরিচয় পাওয়া যায় না বা এরকম মানে এমন কোনো সিচুয়েশন উদ্ভব হয় বা তারা যদি ডিসিশন নেয়, যারা এই দায়িত্বে থাকে, তখন ওই হিন্দুদের ওই সাইডটাতে কবর দেওয়া হয়। যাই হোক, এখন আর দেওয়া হয় না এই সাইডটাতে। আর মুসলিমদের এই পাশেও এখন আর দেওয়া হয় না, এগুলো এখন অন্য জায়গায় মানে দাফন করা হয়, আগে দেওয়া হতো। তো যাই হোক, ওই কবরস্থানে, মুসলিম কবরস্থানে কবর দেওয়ার জন্য কবর করা হয়। রেজাউল কাকা এবং আরো যারা আছেন 4-5 জন, তারা যখন খাটিয়াটি নিয়ে কালেমা শাহাদাত পড়তে পড়তে আস্তে 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 ওই কবরস্থানের দিকে আসতে থাকে, ওই লোকশেডের দিকে, যখন কবরস্থানে চলে আসে তখন রেজাউল কাকার মেজাজ চরম বিগড়ে যায়। উনি দেখেন যারা কবর কেটেছে তারা একটা বাচ্চার কবর যেরকম হয় এই আকৃতির একটা কবর, এবং কবর দেখে রেজাউল কাকার মেজাজ গরম হয়েছে। তিনি বলেন যে যারা কবর খুলেছে তাদেরকে উনি চিনতেন, তাদেরকে বলেন যে তোমরা বহু বছর ধরে কবর করো, তোমরা কি জানো না যে এটা কার লাশ? তোমরা কি শোনো নাই যে এটা কি বাচ্চার লাশ নাকি বড় মানুষের লাশ? তখন তারা বলে যে হ্যাঁ, আমরা জানি যে এটা বড় মানুষের লাশ। তখন রেজাউল কাকা বলেন, তাহলে কেন এই কবরটা তোমরা বাচ্চার কবরের মতো খুলেছো? তখন তারা বলে যে রেজাউল ভাই, আপনি একবার আশেপাশে তাকিয়ে দেখেছেন কি পরিমাণ মাটি চতুর্দিকে? রেজাউল কাকা দেখে, প্রথমে তো অন্ধকার, অতটা বুঝতে পারেনি, হালকা আলো মানে আলো ছিল, তার দিকে অতটা খেয়াল করেন নাই। আসলেই তো যে পরিমাণ মাটি ওই কবরের পাশে রাখা আছে বা তোলা হয়েছে তা প্রায় 2 থেকে 3টা কবরের মাটি। তখন রেজাউল কাকা বলে, ঘটনা কি? তখন যারা কবর খুঁড়ছিল তারা বলে যে রেজাউল ভাই, আমরা আমরা বড় মানুষের কবরই খুঁড়েছিলাম। কবর খোঁড়ার পর আমরা যখন বিশ্রাম নিচ্ছি, হঠাৎ করে কবরের দিকে তাকিয়ে দেখি যে কবরটি ছোট হয়ে গেছে। তখন আমরা একে অন্যকে দোষারোপ করতে যে এই তুই কবর ছোট করে খুঁড়েছিস, ও বলে না তুই খুঁড়েছিস, কিন্তু আসলে আমরা কবর ঠিকই খুঁড়েছিলাম। তখন আমরা ওই কবরকে আবার স্বাভাবিক করি, আবার বড় মানুষের মতো কবরে মানে শেপটা নিয়ে আসি। এরপর যখন আবার আমরা বিশ্রাম নিতে থাকি, কিছু সময় পরে আমরা তাকিয়ে দেখি যে কবরটি আবারও ছোট হয়ে গেছে। তখন আমরা আবার কবর, এরপরে আমরা কবরের দিকে তাকিয়ে থাকি, আমাদের চোখের সামনে কবরটি আবারও ছোট হয়ে যায়। আমরা কবর খুঁড়তে খুঁড়তে এতটাই পরিশ্রান্ত হয়ে গিয়েছি, আমাদের পক্ষে আর নতুন করে এই কবরটিকে প্রশস্ত করা সম্ভব নয়। এই কবরের মধ্যেই এই লাশটিকে দাফন করতে হবে। উপস্থিত সকলেই ওনাদের এই কথাগুলো শুনে খুবই অবাক হন এবং তারা প্রত্যেকেই দেখেন কবরটি ছোট, এবং তাদেরকে দোষারোপ করার কোনো সুযোগ ছিল না, কারণ কবরের তার চতুর্দিকে প্রচুর মাটি রয়েছে এবং তারা প্রত্যেকেই মুরব্বী গোছের মানুষ ছিলেন, তাদের তো অভিজ্ঞতা আছে যে একটি কবরে কি পরিমাণ মাটি উঠতে। বহু কষ্টে হাঁটু ভাঁজ করে ওই লাশটিকে কবরের মধ্যে রাখা হয়। রাখার পর ওই কবরের মধ্যে ওই মানে লাশটা নামানোর জন্য একজন মানুষ নেমেছিল। একজন মানুষ নামার পরে উনি যখন লাশটি নামানোর পরে এই পাশ উপরে দিচ্ছিলেন, তখন অদ্ভুত একটা বিষয় উনি খেয়াল করছেন এবং ভয়ঙ্কর একটি ব্যাপার, সেটা হচ্ছে যে ওই মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তখন উনি লাফ দিয়ে কবরের উপরে উঠে যান, উঠে দ্রুত অন্য বাঁশগুলো দিয়ে কেবল চাটাই দিয়ে বাঁশ ঢেকে দিয়েছে। তখনই ভেতর থেকে মটমট মটমট হাড় ভাঙার আওয়াজ আসতে থাকে। এই শব্দ যখনই কানে এসেছে তখনই সবাই এক দৌড়ে বহু দূরে চলে গেছে। রেজাউল কাকাও দিয়েছেন এক দৌড়, ভয়ে, বুঝতে পারছিলেন কবর ছোট হয়ে এই হাড়গুলো মটমট মটমট করে ভেঙে যাচ্ছে। রেজাউল কাকা চিন্তা করলেন যে এইভাবে তো একটা কবরকে রেখে চলে যাওয়া যায় না। তখন উনি অন্যদেরকে ডাকেন, এই তোমরা এদিকে আসো,
আরে এটা কিছু না, এটা এমনি ওই ওই আশপাশ থেকে ডাল ভেঙে পড়ছে এই শব্দ, ও কিছু না, তোমরা আসো। বলে যে না আমরা যাবো, আমরা নিজের কানে শুনেছি শব্দ। তখন রেজাউল কাকা অন্যদেরকে সাহস দিতে থাকেন। তখন অন্যরা কাছে আসে, কিন্তু কেউ চাটাই বা বাঁশ উঁচা করে আর দেখেনি যে এই কবরের মাঝখানে ফাঁকা আছে কিনা, এই সাহস কারো ছিল না। সবাই দ্রুত কবরের উপরে মাটি দিয়ে কবর কবরের কাজ শেষ করে সেখান থেকে চলে আসেন। এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এর মধ্যে একজন মাত্র ব্যক্তি তিনি জীবিত আছেন, তিনি হচ্ছেন রেজাউল কাকা। আর একজন ব্যক্তি, আরো কয়েকজন ব্যক্তিকে আমি চিনতাম। এর মধ্যে একজনের নাম ছিল হচ্ছে ডোমা। তো ডোমা, ওনার অরিজিনাল নাম কি এটা আমি ঠিক জানি না। তো ডোমা উনি ছিলেন, ওনাকে আমি দেখেছি, উনি এখন আর নাই, রেজাউল কাকা জীবিত আছেন এখনো। তো আসলে ওনার চেহারার এই ভয়ঙ্কর বিকৃতি এবং কবর ছোট হয়ে আসা, এটি আসলে কেন হয়েছিল, এটি রেজাউল কাকা পরে খোঁজ খবর নিয়ে জানতে পারেন। এই ব্যক্তি উনি ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী ছিলেন এবং ব্ল্যাক ম্যাজিক করতেন। ওনার ব্ল্যাক ম্যাজিক করার কারণে ওনার কিন্তু সন্তানাদি মারা গিয়েছে। ওনার স্ত্রী ওনাকে এই পথ থেকে ফেরানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন। একটা পর্যায়ে ওনার স্ত্রীও চলে যান, কিন্তু তারপরেও উনি এই ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেই যেতেন। ওনাকে কোনোভাবেই এই পথ থেকে থামানো যায়নি। যাই হোক, এই কারণে তার এই পরিণতি হয়েছিল। আল্লাহ তাআলা তাকে এখন কি অবস্থায় রেখেছেন, আমরা অবশ্যই যে যত খারাপ কাজই করুক, আমরা তার রুহের মাগফিরাত কামনা করতে দোষের কিছু নাই। তিনি অন্যায় করেছেন, ভুল করেছেন, তার কি শাস্তি হবে এটা আল্লাহর সিদ্ধান্ত। আমরা এটা নিয়ে কোনো ধরনের কোনো কটাক্ষ বা কোনো ধরনের মন্তব্য করতে পারবো না, সেই অধিকার আমাদের নাই। তবে ঘটনাটি এই কারণে বলা, এটি আমাদের জন্য খুব বড় ধরনের একটি শিক্ষা যে ব্ল্যাক ম্যাজিক করলে কি হয়, কি পরিণতি হয়। আমার ধারণা ব্ল্যাক ম্যাজিকের যে পরিণতিগুলো এ যাবৎকাল পর্যন্ত আমি বলেছি বা অন্যরা বলেছে, এর থেকে সাংঘাতিক পরিণতি আর কিছু হতে পারে বলে আমার জানা নাই। হতে পারে, অবশ্যই হতে পারে, অনেক ঘটনাই ঘটে, কিন্তু একদম কবর ছোট হয়ে আসছে এবং কবর দুই দিক থেকে চাপ দিয়ে লাশটাকে পিষে ফেলেছে, এই ধরনের ঘটনা খুবই কম পাওয়া যায়। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটির সত্যতা যাচাই করতে চাইলে আপনার রাজবাড়ী জেলার সদরেই রেল স্টেশনের কাছেই রিকশায় 10 টাকা ভাড়া নেবে বা হেঁটেও আপনি যেতে পারবেন। বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসায় চলে যাবেন। ওই হাফিজিয়া মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ রেজাউল করিম, রেজাউল কাকা বলি আমরা যাকে, তিনি এখনো জীবিত আছেন। কেউ যদি তার মুখ থেকেই ঘটনাটি শুনতে চান, শুনতে পারবেন। শুরুতে যে ঘটনাটা বলবো সেটা আমার বড় চাচির সাথে ঘটনা। 2004-এ আমার চাচি মারা যায় এবং এইটা বলতে পারেন আমার সাথের ঘটনা বলতে পারেন। আমি মোটামুটি একটা প্রত্যক্ষদর্শী বলতে পারেন এই ঘটনা। আমি যখন কলেজে উঠব তখনকার ঘটনা এটা, 2004 সালে। সেদিন ছিল রবিবার এবং শীত গরমের মাঝামাঝি, জানুয়ারি 20 তারিখ। তো সেদিন আমার চাচির, আসলে শুরু থেকে বলতে গেলে আমার চাচি একটু মোটা ছিল এবং অসুস্থ ছিলেন। তো তার একটা অ্যাক্সিডেন্ট ঘটে রাইফেল স্কোয়ারের সামনে। সেইখানে তিনি রিক্সা থেকে পড়ে যান তার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবার পথে। তো রিক্সা থেকে পড়ে যাবার পর তার হাতে একটা ব্যথা পায় তিনি। তো ডাক্তাররা তখন দেখেন যে তার হাড়টা ভেঙে যায়, উপরের হাড়টা ভেঙে যায়। এরপর থেকে ডক্টররা তার বাইরে দিয়ে একটা এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয়, লোহার মতো হাড়কে জোড়া দিয়ে অপারেশন করে এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয় যাতে যার হাড়টা জোড়া লেগে যায়। তো কালের পরিক্রমায় তার অবহেলায় তিনি আর পরবর্তী সময়ে ওই ডাক্তারের ফলো আপে না থাকার কারণে ওই জায়গাটায় আস্তে আস্তে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনটার দরুন এক পর্যায়ে তার সবার আগে হেপাটাইটিস বি ধরা পড়ে, জন্ডিস ধরা পড়ে। ওইটার থেকে প্রথমে ওভারকাম করলেও অ্যাক্সিডেন্টটা ঘটে 2001-এ, কিন্তু পরবর্তী 2004-এর মধ্যে তার 3বার জন্ডিস ধরা পড়ে। জন্ডিস বিলিরুবিনের এত ডেঞ্জারাস অবস্থায় ছিল যে পরবর্তী সময়ে তিনি 2004 সালের জানুয়ারি 20 তারিখে মারা যান। তিনি যখন মারা যান তখন তার টেম্পারেচার ছিল, বডি টেম্পারেচার ছিল 106-এর উপরে, অলমোস্ট 107-8-এর মতো। ভোর 6টা বাজে, তখন আমরা সবাই হাসপাতালে, আমাদেরকে ডেকেছিল ডাক্তাররা যে আমরা যেন হাসপাতালে যাই। সেখানে অলমোস্ট তার টেম্পারেচার এত বেশি যে সবাই ওখানে একটা বড় স্ট্রেচারের মতো একটা জায়গায় বরফ দিয়ে রেখেছিল।
তো বরফের মধ্যে তাকে রেখেছিল যাতে তার টেম্পারেচারটা কোনো মতে কমানো যায়, কিন্তু পরবর্তী সময়ে আর টেম্পারেচারটা কন্ট্রোলে আনা যায় নাই এবং এক পর্যায়ে তিনি 6:30টার দিকে মারা যান। তো তার লাশ আমরা বাসায় নিয়ে আসি এবং তার অত্যন্ত ওজন থাকার কারণে আমরা মোটামুটি চিন্তিত হয়ে পড়ি যে এই ওনার অবস্থা আর ওই সময় এত গরম পড়ে যায় যে বডি পুরো একটা হলুদ হয়ে যায়, আর উনি অলমোস্ট মানে জন্ডিস অবস্থায় ছিল, তো এমনি বডি হলুদ ছিল, আরো হলুদ হয়ে যায়। তো ওনার দাফন কাজ শেষ হয় সন্ধ্যা 6টার দিকে। তো আমরা কবরস্থানে যাই। কবরস্থানে যাওয়ার পর আমরা দাফন কাজ সম্পূর্ণ করি। দাফন করার পরে মোটামুটি মাগরিবের আজান দিয়ে ফেলে এবং মাগরিবের আজান দেওয়ার পর আমরা সবাই মাগরিবের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতে থাকি, কিন্তু সবাই ওই আমার চাচি আমার এলাকার মানুষ ছিল এবং এলাকার লোকজন সবাই তার খুব পরিচিত ছিল। পরিচিত থাকার কারণে অনেক মানুষই তার জানাজাতে শরীক হয়, কবরস্থানে যায়। 2 ট্রাক মানুষ যায় কবরস্থান পর্যন্ত। লাশ কবর দিয়ে আসার পরে আমরা কেউ আমি বলছি সবাইকে যে আপনারা সবাই আসেন, নামাজের সময় হয়ে গেছে, চলে আসেন। আমার বাবাকে বলছি, আমার চাচাদেরকে বলছি, কিন্তু কেউ আসছে না, সবাই কবরের পাশে দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা সবার মধ্যে একটা মায়া অবস্থা, যে কেউ আসতে চাচ্ছে না, আমি টেনে নিয়ে আসতে পারছি না কবরস্থান থেকে। এক পর্যায়ে যখন আমি নিয়ে আসতে সক্ষম হই, বলতে গেলে তখন আজানের নামাজ দাঁড়িয়ে যাবে, তারা তখন আসেন এবং নামাজে দাঁড়ান। নামাজ শেষ করার পর আমরা বাসায় আসি। তো যেহেতু আমি বলছিলাম শীত প্রায় শেষের দিকে, গরম শুরু হবে, মানে আমরা তখন জ্যাকেট পরছি না। তো ওইদিন রাতের বেলা আমাদের বাসাতে মানে ঠান্ডা বাতাস পুরো বাসাটা, মানে যখন দাফন শেষ করে যখন বাসায় ঢুকি তখন থেকেই ঠান্ডা বাতাস, আর আমাদের বাসাটা একটু গলির ভেতরে, তো তখন আর গলির ভেতর থেকে বের হওয়ার মতো অবস্থা ছিল না আমাদের। তো ঠান্ডা বাতাস, প্রচন্ড ঠান্ডা বাতাস। বাতাস এমন হতো যে জানালাগুলো বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে পাশের বাড়ির জানালাগুলো বাড়ি খাচ্ছে, যেরকমটা আপনারা তুফান হলে দেখতে পান। তখন কালবৈশাখীর কোনো চান্সেস নাই, আকাশ একদম পরিষ্কার, কিন্তু প্রচন্ড ঠান্ডা বাতাস। তো আমরা এটাকে খুব নর্মালি নিয়ে রাখি, যেহেতু একটা মরা বাসার ঘটনা বলছি। তো ওই অবস্থায় সবার অবস্থা মানে এরকম থাকে যে না আসলে একটু মানে ভীত সন্ত্রস্ত অবস্থায় যায়, সবাই একটু ভয়ে আছে, সবাই দোয়া তসবি করছে। তো আমাদের বাসাটা যেহেতু 5 তলা, নিচতলা থাকতো বড় চাচিরা, তো নিচতলায় আপনার এরকম যে হুজুরদেরকে নিয়ে আসা, ছোট মাওলানা, ছোট মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয় যে তারা যেন কোরআন শরীফ পড়তে থাকে। তো কোরআন শরীফ পড়ছিল, আমরা 4 তলায় ঘুমাই এবং আমার রুমটা ছিল একদম সিঁড়ির পাশে। সিঁড়ির পাশে থাকার কারণে আমি বাসায় অনেক মেহমান ছিল, বাসায় অনেক মানুষজন ছিল, যেহেতু আমার চাচি মারা গেছেন, বাসায় মানুষজন ছিল। তো আমি ফ্লোরিং করি আমার এক চাচাতো ভাইয়ের সাথে। তো ফ্লোরিং করার আমি মাটিতে ফ্লোরিং করি এবং খাটের মধ্যে শুয়ে হচ্ছে আমার বাবা এবং আমার চাচা। ফ্লোরিং করার পরে ফ্লোর থেকে ইজিলি শোনা যায় নিচ থেকে কেউ উপরে উঠলে বা উপর থেকে নিচে নামলে ওই যে মোটর ছাড়লেও এরকম শব্দ পাওয়া যেত আর কি, মানে ফ্লোরিং করলে শব্দটা একদম প্রপারলি পাওয়া যায় আর কি। আমি ফ্লোরিং করে শুয়েছি, এমন সময় রাত 11টার দিকে হঠাৎ করে একটা শব্দ। প্রথমে শব্দটা নিচ থেকে বোঝা যাচ্ছিল না, নিচ থেকে শব্দটা এরকম করে ধুপ 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 করে শব্দ নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠছে। তো মনে হচ্ছিল কোনো স্বাস্থ্যবান একটা ব্যক্তি নিচ থেকে উপরে উঠছে, এরকম কিছু একটা। প্রথমে জিনিসটা আমলে নিই নাই। তো প্রথমে ভাবলাম যে হয়তো উপরে ভাড়াটিয়া হবে, ভাড়াটিয়া হওয়ার সবার পসিবিলিটি বেশি। তো পরবর্তীতে জানতে পারলাম যে উপরে কোনো ভাড়াটিয়া নেই, সবাই ওই ভাড়াটিয়ারা ছুটিতে গেছে, গ্রামের বাড়িতে গেছে, উপরে 2টা ফ্ল্যাটই খালি, 5 তলাটা। তো শব্দটা উপর থেকে আবার নিচে গেল। তো মরা বাড়িতে এরকম অবস্থা যে অনেকে চিন্তা করে মরা বাড়িতে যারা যেসব বাসায় মানুষ মারা যায়, মানে চোররা অনেক অ্যাডভান্টেজ নেয়, আমি এটা শুনেছি। যাই হোক, সেটা আর চিন্তা হয় নাই। চিন্তা এরকম হয়েছে যে উপর থেকে নিচে নামলো কে, তাহলে উপরে গেল কে? আবার উপর থেকে শব্দটা নিচে গেল, সিঁড়ি দিয়ে কেউ উপর নিচে নামছে, আবার আস্তে আস্তে কেউ উপর উঠছে। একটা পর্যায়ে আমার বাবা খুব মানে কিউরিয়াসিটি নিয়ে জানতে চায় যে আসলে শব্দটা কিসের শব্দ। তিনি দরজার পাশে এসে দাঁড়ান যে শব্দটা আসলে ভালো খেয়াল করি তো কাহিনীটা কি। যখন আস্তে আস্তে শব্দের স্পিড বাড়ছে, নিচ থেকে উপর উঠছে, উপর থেকে নিচে নামছে, আমাদের ফ্লোর বরাবর আসার পর বাবা দরজাটা খোলে। দরজা খোলার পর দেখে যে কেউ নাই, একদম শুনশান নীরব। কিন্তু আমাদের মানে বিল্ডিংয়ের যে গ্রিলটা, যে রেলিংটা, এই রেলিংটা অনেক শক্ত ছিল, এই রেলিংটা পর্যন্ত কাঁপছে, আস্তে আস্তে করে কাঁপছে, কেউ রেলিং ধরে নিচে নেমেছে আর কি, এরকম অবস্থা। তো আমরা প্রথমে আমার বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, ছাদটাতে দেখে আসে ছাদের কি অবস্থা, ছাদে কেউ যেতে পারে, হঠাৎ করে ছাদে গেছে, নিচতলার ভাড়াটি অথবা ছাদে যেতে পারে। তো বাবা চলো ছাদে গেল, ছাদে গিয়ে ছাদের দরজা খুলে এবং সাথে আমিও গেলাম, আমার চাচাতো ভাইও গেল। চাচাতো ভাইটা খুব লম্বা মানুষ ছিল,
6 ফিট 2 ইঞ্চি লম্বা, এবং তাকে নিয়েই আমি তার পেছনে পেছনে যাই। ছাদে গিয়ে দেখি ছাদ একদম ক্লিয়ার, আশেপাশে কিচ্ছু নাই। উপরে চাঁদের আলো একদম ছাদের উপরে পুরো পরিষ্কার, টর্চও লাগছে না। দরজাটা লাগানোর পরে আমরা নিচে নামি। আমাদের বাসার মধ্যে ঢুকতেই আবারও শব্দটা আমরা প্রপারলি শুনি, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে ভারী কোনো বস্তু, ভারী কোনো মানুষ বা ভারী কেউ উপরে উঠতে বা নিচে নামলে এরকম যেরকম শব্দটা হয় ঠিক সেরকম শব্দ। আমরা এবার দরজাটা খুলে দেখলাম যে সেই গ্রিলটা এখনো নড়ছে। আমরা নিচে নামলাম। নিচে নামার পর হুজুরকে জিজ্ঞেস করলাম যে, "কি কাহিনী? এরকম শব্দ হইতেছে। আপনারা কি দেখলেন নাকি? কলাপসিবল গেট তো লাগানো। নিচে থেকে কেউ উপরে যায় না, উপর থেকে নিচে নামে না, এই ঘটনাটা কি?" হুজুর বলল যে, "আপনারা সবাই বাসায় যেয়ে শুয়ে পড়েন। অনেক রাত হয়ে গেছে। দোয়া দুরূদ পড়েন। একটা মানুষ মারা গেছে, তার জন্য দোয়া করেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এবং তার কবরের আযাব যেন মাফ হয়ে যায়। আপনারা উপরে যে দোয়া কালাম পড়েন, যত বেশি দোয়া পড়বেন তত বেশি দোয়া তার কাছে যাবে। বলবেন যে, যাই হোক আমাদেরকে দোয়া পড়তে বলে দেয় এবং উপরে চলে যেতে বলে।" তো আমরা উপরে চলে আসি। উপরে চলে আসার পর একটা সময় তখন এই শব্দ তখন কন্টিনিউয়াসলি চলছে। নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। ধুম, 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 ধুম শব্দ। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। এটা আস্তে, আস্তে বাড়তে থাকে। প্রচন্ড শব্দ হতে থাকে, বিকট শব্দ। মানে বাড়ি ভেঙে যাবে এরকম অবস্থা। চৌচির অবস্থা। এমন অবস্থা যে মনে হচ্ছে যে আমাদের মানে সিঁড়িগুলা ভেঙে যাওয়ার মতো অবস্থা। এবং এই শব্দটা মোটামুটি বাসার সবাই পাচ্ছে। একটা পর্যায়ে আমার পাশের রুমে মহিলারা সবাই আমার মা ছিল, আমার ছোট ভাই ছিল। ভাইটা তখন ছোট। হঠাৎ করে জানালা দিয়ে দিকে ছোট ভাইটা দেখে যে একটা লোহার মতো বস্তু জানালা বেয়ে আস্তে একটা অবয়ব জানালার পাশ দিয়ে চলে যায়। অনেকটা বড় চাচির মতো। জোরে চিৎকার করে উঠে যে, "এই আম্মু, চাচি!" আমরা খুব অবাক হয়ে যাই। দৌড়াই যাই রুমের মধ্যে। তখন মা বারবার মানে শরীরে হাত মানে বাড়ি দিয়ে বলে, "না তুমি ঘুমাও, কিচ্ছু না, কিচ্ছু দেখোনি তুমি। ঘুমাও।" এই শব্দগুলা তখন ফজরের রাত পর্যন্ত চলতে থাকে। এবং মজার বিষয়, আপনাদের সবাইকে বলি, ফজরের আজান যখন দিয়ে ফেলে, আজান দেওয়ার পরে আমরা এক ফোঁটাও শব্দ শুনিনি। আর কোনো শব্দ শুনি নাই। অনেকে অনেক কথা বলছিল যে মারা গেলে নাকি আত্মা যেই বাসার প্রতি বেশি তার টান থাকে সেই বাসায় নাকি তিনি আসেন। আসে কিছুক্ষণ থাকেন একটা পর্যায়ে, তারপরে চলে যান। আমি যতটুকু আমাকে বলেছে, কিন্তু এরকম কোনো কিছুই আমি কোথাও লেখা পাইনি। তো এইটা ছিল ১ম স্টেপ। ২য় স্টেপে যাওয়ার আগে আমি কিছু মেসেজ করব। ফজরের আগ পর্যন্ত আর কোনো ধরনের, আমি আবার বলি, ফজরের আগ পর্যন্ত শব্দ হচ্ছিল। ফজর দেওয়ার পর আর কোনো, ফজরের আজান দেওয়ার পর আর কোনো শব্দ হয়নি। আমরা নামাজ কালাম পড়ে বাসার মধ্যেই নামাজ পড়ে আবার শুয়ে পড়ি। এরপর থেকে আর কোনো ধরনের শব্দ, কোনো ধরনের সাইন আমরা দেখতে পাইনি। শুরুতেই চলে যাব সাকিবের কাহিনীতে। সাকিবরা মেহেরপুরে থাকে এবং তার বাবার একটি ওষুধের দোকান আছে। সেটি হচ্ছে মুজিবনগরের খুব কাছে। তো তার বাবা প্রতিদিন কষ্ট করে, মানে বেশ কষ্ট হয় আর কি, মেহেরপুর থেকে উনি মুজিবনগর যেয়ে ওনার দোকানটা অপারেট করতেন, চালাতেন। এবং এই প্রতিদিন যাওয়া আসা ওনার বেশ ধকল যাচ্ছিল। তো এই সময় উনি চিন্তা করেন যে আমি দোকানটাকে একটু সরিয়ে নিয়ে যদি যাই, তাহলে হয়তো যদি সাথে একটা রুম রাখি, যে রুমটাতে একটা থাকার ব্যবস্থা আছে, তাহলে মনে হয় আমার জন্য সুবিধা হয়। আমি তাহলে একই সাথে আমার ব্যবসা চালাতে পারি এবং এখানেও থাকতে পারি মাঝে মাঝে। সেক্ষেত্রে প্রতিদিনই আমাকে মেহেরপুর যাওয়া আসা করা লাগবে না। তো এরকম ভাবার পরই তার বাবা এরকম একটা দোকানটাকে একটু সরিয়ে নিয়ে মুজিবনগরের কাছাকাছি নিয়ে যান এবং সেখানে একটি রুম সহ একটা বিশাল লিচু বাগানের পাশে দোকানটা নেন। রুমটা যেখানে ছিল তার আশেপাশে একটা বিশাল লিচু বাগান ছিল। যাই হোক, যখন থেকে উনি থাকা শুরু করলেন ওখানে, যে উনি যেদিন নাকি ফার্স্ট স্টে করলেন বাসাটার মধ্যে, তখন থেকেই একটা ভাইব উনি পাওয়া শুরু করলেন বাসাটার ভিতরে। কেমন জানি একটা গুমোট ফিল আছে ঘরটার ভিতরে। প্রথম যেদিন উনি থাকছেন ওনার খুব অস্বস্তি লাগছে এবং উনি অনেক রকম শব্দ ওই রুমের মধ্যে শুনতে পাচ্ছেন, যেগুলো আনইউজুয়াল শব্দ, যেটা নাকি হওয়ার না। রাতের বেলা আপনারা যারা একটু একটু ঢাকার বাইরের অঞ্চলে থাকেন বা যেখানে প্রকৃতি খুব বেশি, প্রকৃতি বেশ 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 সরব, সেখানে আপনার রাতের বেলা কিসের শব্দ পান? ঝিঝি পোকা, যদি বৃষ্টি হয়ে যায় বা কিছু হয়ে যায়, ব্যাঙের ডাক, এই ধরনের জিনিস। বাট ওখানে একটা কেমন একটা ডিফারেন্ট টাইপের শব্দ ছিল, যেটা নাকি উনি আসলে পাচ্ছিলেন এবং ওনার কাছে অস্বস্তি লাগছে। তো এই সময় উনি শুনেন ওনার দরজার মধ্যে কেউ ধুপ 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 করে নক করে যায় এবং নক করে যায়। উনি লাফিয়ে উঠে বলে, কে কে? কেউ কোনো উত্তর, মানে কেউ কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই, জাস্ট দরজা নক করে চলে গেছে। তো এটা প্রায়ই হওয়া শুরু করে, গেট নক করা এবং শব্দ, এবং ছাদের উপরও শব্দ হয়। তো এটাতে উনি না আসলে প্রথম দিকে একটু অস্বস্তি ফিল করলে পরের দিকে উনি ইউজড টু হয়ে যায়। উনি ৫ ওয়াক্ত নামাজি মানুষ, নামাজ পড়তেন সবসময়। তো এরকম সময় পরের দিকে যেটা শুরু হয়, উনার গেট নক করে ঠিক নামাজের আধা ঘন্টা আগে, ফজরের নামাজের আধা ঘন্টা আগে গেট নক করতে কেউ, এবং করে বলতো, ডাক্তার সাহেব
নামাজের ওয়াক্ত হয়েছে, চলে যান, আমি যাচ্ছি, আপনি আসেন, এরকম বলছে। তো উনি এরকম শুনে একদিন উনি বের হয়েছে, ঠাস করে বের হয়ে গেট খুলছে, দেখছে মানে বলার কিছু মানে উইদিন ভেরি শর্ট টাইম উনি গেট খুলেছে, বাট উনি দেখেন কেউ নেই, মানে পুরো খাকা করছে। তো এটা দেখে উনি খুব একটু ভয় পেয়ে যান, উনি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়েন এবং উনি পরবর্তীতে নামাজের সঠিক সময় হলে নামাজ আদায় করেন। তো যেটা হয় যে এই ধরনের জিনিসগুলো হতে থাকে এবং উনার এই সেম ভাবে উনার দরজা ধুপধুপ করে নক করে যেত, এবং যখন নক করে যেত উনি হয়ে যেত, মানে সচকিত হয়ে যেতেন, এবং উনি একদিন গেট খুলেছেন এবং যেটা হতো যে নক করার লাইক খুব খুব অল্প সময়ের মধ্যে 20-30 মিনিটের মধ্যে দেখা যেত একটা ইমার্জেন্সি রোগী আসছে। সো এই ধরনের জিনিসগুলো হতো। তো একদিন রাতের কাহিনী, উনি শুয়ে আছেন, ঘুম এসে পড়েছে, প্রায় ঘর অন্ধকার। হঠাৎ করে উনি দেখছেন ওনার যে বিছানাটা, এটা খাটটা, এটা টক 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 করে কাঁপা শুরু করছে, এবং কাঁপতে কাঁপতে এমন অবস্থা মনে হচ্ছে মাটি থেকে উপরে উঠে যাবে, এরকম অবস্থা। তো উনি ঘুম ভেঙে যাওয়াটা কিছুক্ষণ ধাতস্থ হতে একটু সময় লাগছে। উনি তারপর করে কি লাফ দিয়ে খাটের থেকে নেমে যান, নেমে যেয়ে উনি দৌড় দিয়ে গেট খুলে ফেলেন। গেট খুলে উনি মনে করেন যে ভূমিকম্প হচ্ছে নাকি, বাইরে চলে আসেন, বাইরে এসে দেখে পুরো খাখা, কোনো কিছু নেই, একটা গুমোট আবহাওয়া। গুমোট বলতে মানে কোনো শব্দহীন, লাইক অনেক সময় আপনি দেখবেন এরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু রাতের বেলা পাওয়া যায়, যে কোনো শব্দ নেই, বাতাস নেই, এরকম একটা আবহাওয়া বাইরে, এরকম একটা সিচুয়েশন বাইরে, মানে মনে হচ্ছে আবহাওয়া থমথম করছে চারিদিকে। তো উনি যখন এরকম একটা ফিল পান, উনি তাড়াতাড়ি ঘুরে আবার ঘরের মধ্যে যান। ঘরের মধ্যে যে উনি যে দেখেন যে উনার বিছানার মধ্যে যে বালিশ, কাঁথা, লেপ যা ছিল সব এদিক ওদিক ফেলে রাখা, মানে ছুড়ে মনে হচ্ছে কেউ রাগে ছুড়ে ফেলে দিচ্ছে। তো ওই দিন উনি বেশ খানিকটা ভয় পান। তো উনি ভয় পেয়ে মানে চিন্তা করেন যে এখানে কম থাকা লাগবে, আগের মতো আর উনি থাকা শুরু করেন, একটু কমিয়ে দেন। এরপর যেটা হয়, পরবর্তী একটা সময় ওখানে মুজিবনগর দিবস পালিত হয়, এবং ওই সময় ওনার যেই অনেক রাত পর্যন্ত খোলা থাকে, অনেক মানুষ আসা যাওয়া করে। তো উনি একা বিজনেস হ্যান্ডেল করতে পারছিল না ওই সময়টা। তো উনি যেটা করে সাকিবের আম্মুকে নিয়ে আসেন, এনে উনি চেষ্টা করেন যে ওই দিন একটু ওনাকে হেল্প যাতে করে। তো ওনারা বাসা থেকে সারাদিন গেছে, এর মধ্যে ওনারা ওই বাসায় গেছেন। রাতের বেলা যখন রুম থেকে বন্ধ করতে আসবে দোকান, রাতের বেলা তখন অন্ধকার চারদিক। তো সাকিবের আম্মু আর আব্বু দুজন ঘর থেকে বের হয়ে একটু হাঁটার পরেই সাকিবের আম্মু খেয়াল করেন তাদের মাথার উপরে, বেশ খানিকটা উপরে, আগুনের দুটো গোলাগুলো লাইক কাইন্ড অফ লাইক, মানে আগুনের গোলায়, মানে জাস্ট গোল বল না, একটু মানে মানুষের মতো শেপ, অ্যান্ড আগুনগুলো যে মানে বাড়ছে কমছে এরকম একটা আগুনের শিখা যেরকম থাকে সেরকম জ্বলছে, এবং সেটা দুটো আগুন, এবং ঠিক তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এবং উনি দেখে ওনার হাজবেন্ডকে আঁকড়ে ধরেন, সাকিবের আম্মু আঁকড়ে ধরে সাকিবের আব্বুকে, উনিও সাকিবের আব্বুও তাকিয়ে দেখে যে আগুনের গোলা দুটাকে। উনি স্ত্রীকে আশ্বস্ত করেন, ভয় পায়, বলে যে একটু ভয় পেও না, চলো, বলে তাড়াতাড়ি উনি স্টোরে নিয়ে ওনাদের দোকানে নিয়ে তাড়াতাড়ি ওনাকে ভিতরে ঢুকায় রাখেন, ভিতরে ঢুকে বসে থাকেন। এবং যখন ভিতরে ঢুকে থাকেন তখনও দূর থেকে ওনারা দেখে যে আলোটা, আগুনের যে গোলাটা দূরে, দোকান থেকে কিছুটা দূরে অন্ধকারে এরকম নড়াচড়া করতেছে, এদিক ওদিক যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে আসতেছে করতেছে। এবং এরকম কিছুক্ষণ দেখার পর আস্তে আস্তে 40-45 মিনিট পর আগুনের গোলাগুলো হঠাৎ করে মিলিয়ে যায়, তারা পায় না। তো এটা দেখার পর ওই দিন সাকিবের আব্বু প্রচন্ড ভয় পান, এবং মা শুদ্ধ ভয় পান, এবং উনি বলে যে আমি তোমাকে এই পাশে এই রুমে আর থাকতে দিব না। এবং ওই দিন তারা চলে আসেন, এরপরে তারা ওইখান থেকে ব্যাক করেন। এরপর থেকে ওনারা ওই রুমটাতে উনি আর রাত কাটাননি। তো বেশ মানে ওই রুমটা সম্বন্ধে ওনার একটা ভীতি তো প্রচন্ডভাবে হয়ে গেছে, উনি রুমে আর ওনার ওয়াইফ আসতে দেননি। এবং এরপর থেকে উনি মেহেরপুর থেকে প্রতিদিন যে ওখানে দোকান চালাতেন, বাট উনি ওই রুমে আর থাকতেন না। শ্রোতা বন্ধুরা, বরাবরের মতো এবারও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটি সময়টা ছিল 2013 সালে, এবং এই ঘটনাটি আমার যে জেলা, রাজবাড়ী জেলায়। ঘটনাটির স্থান রাজবাড়ী জেলার পাচুরিয়া ইউনিয়নে। এই পাচুরিয়া থেকে রাজবাড়ীতে আসার জন্য একটি রাস্তা রয়েছে। এটি শহর রক্ষাকারী যে বাঁধ রয়েছে, এই বাঁধ ঘেঁষা রাস্তাটি। সাধারণত বেশি রাতের বেলা এই রাস্তায় কেউ চলাফেরা এমনিতেও করে না, খুব ইমার্জেন্সি ছাড়া আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে রকিব, এবং সময়টি হচ্ছে 2013 সালে। তো রকিব হঠাৎ করে মানে তার কাছে রাতের বেলা ফোন আসে। তো বলা হয় তার একজন খুব ঘনিষ্ঠ আত্মীয় হঠাৎ করে অসুস্থ হয়ে রাজবাড়ীর সদর হসপিটালে ভর্তি, এবং তাকে এই খবরটি দেওয়ার পরে, খুব ঘনিষ্ঠ আত্মীয় যেহেতু, তো রকিবের মোটরসাইকেল ছিল। তো রকিব চিন্তা করে যে এখন তাহলে যেহেতু মোটরসাইকেল আছে, আমি তো মানে যেতেই পারবো, সমস্যা নেই। তো রকিব মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়,
এবং পরিবারের সদস্যদেরকে ওই আত্মীয়র অসুস্থতার খবর জানায় এবং পরিবারের সদস্যরাও বলে যে ঠিক আছে তুমি যাও। এখন এমত অবস্থায় সে যে একা যাবে, এখন চিন্তা করা হয়েছে তাহলে অন্য কোনো বন্ধুদেরকে সাথে নিয়ে যাই। কিন্তু ওই অবস্থায় যাদেরকেই ফোন দিচ্ছিল, মোবাইলে কল দিচ্ছিল, যেহেতু অনেক রাত ছিল, রাত প্রায় 2-2:30 বাজে, তখন কিন্তু কেউ আর ওই সময়টা ছিল আবার শীতের রাত। এই কারণে অনেকেই গভীর ঘুমে বিভোর হয়েছিল, যার কারণে যাদেরকে ফোন করেছিল তারা কেউই ফোনটা রিসিভ করেনি। নিরুপায় হয়ে রকিব একাই মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। রকিব যখন পাচুরিয়া থেকে তার বাসা থেকে মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছিল, তো পাচুরিয়া থেকে রাজবাড়ী আসার জন্য মাঝখানে একটি বাজার পড়ে, এটার নাম হচ্ছে উড়াকান্দা বাজার। তো উড়াকান্দা বাজার থেকে বাঁধের রাস্তা থেকে আরেকটু বাম সাইড দিয়ে নেমে যেতে হয়, সেখান দিয়েই রাজবাড়িতে আসাটা অনেক সহজ হয়। যদিও ওই পথটা ওই সময় অনেক নির্জন থাকে, এমনিতেও নির্জন থাকে, কিন্তু রাতের বেলা আরো বেশি নির্জন থাকে। তারপর রকিব সেই রাস্তাটি বেছে নিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো রকিব যখন ওরাকান্দা বাজার থেকে বাম দিক দিয়ে বাইকটা শহর রক্ষাকারী বাঁধ থেকে একটু ঢালু রাস্তা, নিচের রাস্তাতে এসে বেশ ঢালু রাস্তা থাকে আর কি, ওখানে বাইকটি নামিয়ে দিয়ে সেই পথ দিয়ে আসতে থাকে। তো আস্তে আস্তে দাঁতশি নামক একটি জায়গা আছে, সেখানে আরেকটি বাজার রয়েছে। এই দাঁতশি বাজারের ঠিক আগে সে মোটরসাইকেলের লুকিং গ্লাসে হঠাৎ করে সে দেখতে পায় পেছনে মনে হয় কেউ বসে আছে। তো সে চিন্তা করে যে যেহেতু মোটরসাইকেল চালাচ্ছে এমনিতেও ভুল দেখতে পারে, কিন্তু স্পষ্ট না দেখলেও তার মনে হচ্ছিল যে লুকিং গ্লাসে যে কেউ মনে হয় বসে আছে পেছনে। তখন রাকিব যেটি করে সেটি হচ্ছে যে প্রথমত সে দোয়া কালাম পড়া শুরু করে। তো তারপর সে মোটরসাইকেল যথারীতি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ রাকিব ফিল করে যে তার মোটরসাইকেলের স্পিড যে স্পিডে ছিল, মনে হচ্ছে স্পিডটা আগের থেকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো রাকিব তখন একটু ভয় পাওয়া শুরু করে, যদিও সে অনেক সাহসী ছিল, সে অনেক ভয় পাওয়া শুরু করে। তো ওই সময়টাতে রাকিব যে একটু কাজটি করে সেটা হলো মোটরসাইকেলটা সে আপ্রাণ চেষ্টা করে মোটরসাইকেলের ব্রেক করে মোটরসাইকেলটা থামানোর জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মোটরসাইকেলটা কোনোভাবেই থামানো যাচ্ছিল না, কোনোভাবেই রাকিব মোটরসাইকেলটি থামাতে পারছিল না। এবং তখন আরেকটি ঘটনা রাকিব প্রত্যক্ষ করে, সেটি হচ্ছে যেহেতু চাঁদের আলো ছিল, তখন চাঁদের আলোতে মোটরসাইকেলের ছায়াটি পড়েছে রাস্তার পাশে। তখন রাকিব ওই ছায়ার দিকে তাকিয়ে দেখে যে তার পেছনে একটি ছায়া বসে আছে। মনে হচ্ছে তার পেছনে যদি একজন মানুষ বসে থাকে, ঠিক যেরকম ছায়া পড়ে মনে হচ্ছে ঠিক ওরকমই একটি ছায়া তার পেছনে বসে আছে। এবং এতটুকু সে ফিল করে এবং সে ওই ছায়ার দিকে তাকায় দেখতে পারে যে এই ছায়ামূর্তিটি একটি মহিলা মানুষের, কারণ ওই ছায়ামূর্তির যে চুল, বড় বড় চুল, মোটরসাইকেল যখন চলছিল বাতাসে সেই চুলটা পেছন দিকে উঠছিল, ঢেউ খেলছিল। এটিও রাকিব ছায়ার দিকে তাকিয়ে, বিশেষ করে ওই মোটরসাইকেলের যে ছায়াটি হয় সেখান দিকে তাকিয়ে দেখতে পারে। তো তখন ও বুঝতে পারে যে এখন সে খুব বিপদে পড়ে গিয়েছে, এখন কি করবে, মোটরসাইকেল থামাতে পারছে না। তখন ওই অবস্থাতেই মোটরসাইকেল চালাতে চালাতে আরেকটু সামনের দিকে, দাঁতশি থেকে আরেকটু সামনের দিকে একটি জায়গা আছে, এর নাম হচ্ছে নূরপুর বলে। তো এই নূরপুরের কাছে এসে পাশে দেখে রাস্তায়, যেহেতু সে ওই দিকে সবসময় চলাফেরা করে, তো আগে থেকেই দেখেছিল যে রাস্তার পাশে একটি খুব অল্প পানির একটি খাদের মতো রয়েছে। তখন মোটরসাইকেল যে কোনো উপায় থামানোর জন্য সে চিন্তা করছে, এখন থামাতে গেলে কোনো গাছ বা দেয়ালের সাথে যদি ধাক্কা দেয় এই স্পিডওয়ালা মোটরসাইকেল, তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। এই জন্য রাকিব যে কাজটি করে সেটি হচ্ছে এই মোটরসাইকেলটি এই খাদের মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে সে সফলও হয়। যখন মোটরসাইকেল খাদের মধ্যে নামিয়ে দেয় তখন মোটরসাইকেল পানির মধ্যে গিয়ে পড়ে এবং রাকিব তেমন কোনো আহত হয় না। কিন্তু এই যখন ধপাস করে এই মোটরসাইকেলটি পানির মধ্যে পড়েছে, তখন আশেপাশে যে বাড়ি ছিল তারা চিন্তা করেছে যে কি ব্যাপারে এত জোরে শব্দ হলো কি। তখন বেশ কয়েকজন লোক বের হয়েছে বাসা থেকে বের হওয়ার পর টর্চ জ্বালিয়ে দেখে যে নিচে একটা লোক পানির মধ্যে পড়ে গিয়েছে, সে আহত অবস্থায় গোংরানোর মতো শব্দ করছে। তখন কয়েকজন গিয়ে ওখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাকে উদ্ধার করতে গিয়ে একটি সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে যে কয়েকজন লোক মিলে তাকে যখন টেনে তোলার চেষ্টা করছিল, তার শরীরটা এত ভারী মনে হচ্ছিল তাদের কাছে, কিছুতেই এই বডিটাকে টেনে তুলতে পারছিল না, রাকিবের দেহটাকে টেনে তুলতে পারছিল না। তখন আরো লোকদেরকে ডাক দেওয়া হয়, প্রায় 15 থেকে 16 জন মিলে এই রাকিবকে পানি থেকে টেনে তোলে। এটা অদ্ভুত ব্যাপার, কারণ তার ওজন ছিল বড় জোর
60 কেজি, মানে 60 কেজি। কিন্তু এটা তুলতে 15-16 জন লোক লাগবে, এটা কিন্তু অকল্পনীয় ব্যাপার ছিল। এবং তাদের কাছে মনে হচ্ছিল, তাদের মানে বর্ণনা অনুযায়ী, যে মনে হচ্ছিল তারা কোনো পাথর টেনে তুলছে। তাকে ওখান থেকে তোলার পরে, যেহেতু সে তেমন অতটা আহত হয়নি, মোটামুটি যেহেতু ঠান্ডার সময় ছিল, পানির মধ্যে পড়েছিল, সেন্সলেস হয়ে যায় ঠান্ডাতে, তো তখন তাকে একটু জ্ঞান ফেরানো হয়, বিভিন্ন একটু ট্রিটমেন্ট করে, আগুনের মানে একটু তাপ দিয়ে। তখন সে পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে। ওই অবস্থায় তার পরিবারের লোকদেরকেও খবর দেওয়া হয়, কিন্তু রাতের বেলা বলে ওনাদেরকে আশ্বস্ত করা হয় যে না, সে ভালো আছে, ওরা সকালে আসেন। তো সকালে এসে তার পরিবারের লোকগুলো রাকিবকে মানে নিয়ে যায়। কিন্তু এই ঘটনাটি এখানেই শেষ নয়। এরপরে এই যে ছায়ামূর্তি যেটি হঠাৎ করে মোটরসাইকেলে তার উপর চেপে বসেছিল, এটি তার আর পিছু ছাড়ে না। বিশেষ করে একদিন এমন একটি ঘটনা ঘটে যে রাকিব ঘুমিয়ে আছে, তো সে ফিল করছিল যে তার পাশে কেউ একজন শুয়ে আছে, বড় চুলওয়ালা কোনো মানুষ শুয়ে আছে। তো একদিন এই ঘটনাটি যেদিন ঘটে, তখন রাকিব খুব ভালো করে মানে খেয়াল করে এটা কে, তখন তাকিয়ে দেখে যে মোটামুটি যতটুকু দেখা যাচ্ছিল অন্ধকারে, যে চেহারাটি ভয়ঙ্কর রকমের কালো। একে তো ঘরে অন্ধকার, যতটুকু আবছা আলো ছিল, তো ভয়ঙ্কর রকমের কালো। কারণ আলো কিভাবে দেখতে পেলো, ওইখানে কিন্তু মানে ইলেকট্রিসিটি ছিল তার ঘরে, যেহেতু ডিম লাইট আমরা চালিয়ে অনেক সময় ঘুমাই আর কি, যে ডিম লাইটের আলোতে সে দেখে ভয়ঙ্কর রকমের কালো একটা চেহারা, মাথার চুলগুলো অস্বাভাবিক রকমের বড়, এত বড় চুল সাধারণত কোনো মেয়েদের হয় না। তার পাশে শুয়ে আছে। তখন রাকিব চিৎকার করে ওঠে, তার চিৎকার বাড়ির অন্য সদস্যরা চলে আসে। তখন আবারও রাকিব সেন্সলেস হয়ে যায়। রাকিবের যখন জ্ঞান ফেরে, তখন বেশ কিছু মানে হুজুরদের কাছে নিয়ে যাওয়া হয়। তখন হুজুররা তার ট্রিটমেন্ট করা শুরু করে এবং বলে যে রাতের বেলা এই বের হওয়ার সময় একটি দুষ্টু জিন তার উপর সওয়ার হয়েছিল এবং এটি তার থেকে সহজে যেতে চাচ্ছে না। দেখ, আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টার পর রাকিব সুস্থ হয় এবং এখনো সে সুস্থ অবস্থায় আছে, সে ভালো আছে। বর্তমানে একটি মোবাইল অপারেটর কোম্পানিতে সে চাকরি করে। তো এটি ছিল ঘটনা। মাহবুব সাহেব তিনি থাকতেন হচ্ছে প্রবাসে। এখন বর্তমানে তিনি সৌদি আরবে আছেন এবং তার জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা তিনি শেয়ার করেছেন। তার নাম হচ্ছে মাহবুব আলম। তিনি কুমিল্লা, তার বাড়িতে ছিল কুমিল্লা এবং ঘটনার শুরুতেই তার বাবার কথা বলতে চাই। এবং তার বাবা মারা যায় 1998 সালে। তো বাবা মৃত্যুর পর পরিবার একটু বড় হওয়ার কারণে ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যায় এবং টানাপোড়েনের কারণে তিনি লেখাপড়া করতে পারছিল না, কিন্তু ছাড়তেও ইচ্ছা ছিল না। বিধায় সপ্তাহে 3 দিন তিনি ক্লাস করতো এবং 3 দিন থাকতো হচ্ছে তার কাজ। প্রথমে যেসব কাজ করতো সেসব কাজেও তার লাভ হচ্ছিল না। তারপরে তিনি চেষ্টা করতে করতে একটা কম্পিউটারের দোকানে চাকরি পায়, সেটাও সন্ধ্যার পরে, এবং সেখানে অপারেটর হিসেবে তার নিয়োগ হয়। তো সেখান থেকে তিনি রেগুলারই বাসায় ফিরতেন রাত 11টা থেকে 12টার মধ্যে। সন্ধ্যার দিকে যেতেন এবং 12টার মধ্যে পর্যন্ত, 11টা-12টা রেগুলার। তো 11টা-12টা যখন আসতো রেগুলারলি, তখন তিনি তার বাসা থেকে, দোকান থেকে বাসায় আসতে যতক্ষণ যেভাবে লাগতো, যেভাবে তিনি যাওয়া আসা করতেন একই রাস্তা দিয়ে রেগুলার। তো 2007 সালের দিকে থেকে ঘটনা এটা শুরু হয়। আসলে শুরু না, এটা 2007 সালের দিকের ঘটনা। তখন শীতের রাত। তো ওই দিন দোকানে প্রচন্ড কাজ ছিল এবং একটু দেরি হয়ে যায় সেদিন। তো রাত 10টার দিকে কাজ করতে করতে হঠাৎ করে বাসার নাম্বার থেকে দোকানে একটা ফোন আসে। সেখানে সবাই এত মোবাইল ফোন ইউজ করতো না সেখানে। তো ফোন আসে যে তার দাদা খুব অসুস্থ, শেষ পর্যায়ে আছে, তার দাদা তাকে দেখতে যাচ্ছে। সেই রাতে তখন তিনি তার বাড়ি থেকে দোকানের মোবাইলে আসে যে তার দাদা অসুস্থ হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে তিনি ডিসিশন দেন না, এখন চলে যেতে হবে। আর তার দাদা তাকে খুব আদর করতো এবং তাকে দেখতে চাচ্ছিল। তিনি হঠাৎ করে তাড়াহুড়া করে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। রাত তখন বেজে যায় 12টা। তিনি কাজ যেখানে করতো তার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আর এই রাস্তা দিয়ে কোনো ধরনের সিএনজি অথবা বাস চলাচলের মতো অবস্থা ছিল না। কেন বাস বা সিএনজি বলছি সেটা আমি একটু পরে বলবো। দিনের বেলায় 2-1টা রিক্সা চলাচল করতো। আর গ্রামের যে রাস্তাটা ছিল সেটা ছিল কাঁচা এবং রাতের বেলা মস্তদানি অন্ধকার ছিল, কারণ চারিপাশে গাছগাছালি থাকার কারণে অন্ধকারটা বেশি লাগতো। আর পাশ দিয়ে চলতো একটা নদী, তার নাম হচ্ছে ডাকাতিয়া। যারা ওই জায়গায় কুমিল্লার ছেলে তারা হয়তো বা চিনতে পারেন। অন্ধকারে একটা ভুতুরে পরিবেশ ক্রিয়েট হলো এবং
ওই রাতে সেদিন মানে আসলে সেদিনের ঘটনা বলছি, সেদিন রাতে কোনো রিক্সা টিক্সা কিছু বা মানে সাইকেল মানে কোনো অবস্থা ছিল না রিক্সা টিক্সার। তো নরমালি তার বাসা থেকে মানে ওই দোকান থেকে বাসায় রাত হয়ে গেলে তার এক ওই দোকানের ভাই তাকে নামায় দিত সবসময়। তো সেদিন তার ভাইকে তিনি পান না। তো ওই ভাই আগেই বাসায় চলে যায়, তাই তার সাইকেলটা তিনি রেখে গেছিলেন। তো সেই সাইকেল তিনি সেদিন সাইকেল নিয়ে একা, একা রওনা হন। তো হঠাৎ তার বাড়ির মাঝামাঝি একটা পর্যায়ে আসার পর ভয় লাগা শুরু হয়। এরকম না যে ভয়টা আগে লেগেছে, আবার এরকম না তিনি আগে এই রাস্তা দিয়ে কখনো একা হাঁটে নাই বা একা যাননি। ওই নীরব পরিবেশের মধ্যে কেমন যেন একটা অন্ধকার শহরের মতো তার লাগতে থাকে। তিনি সাহস করে আগাতে থাকে। যাওয়ার সময় চেষ্টা করছিল এবং বারবার চিন্তা করতে থাকে, দাদা তো অসুস্থ, আমাকে দেখতে চেয়েছিল, আমাকে তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। তিনি অনেক জোরে চালাতে থাকে সাইকেলটা। টর্চের আলো কুয়াশার কারণে বেশি দূর যাচ্ছিল না এবং রাস্তা দেখা যাচ্ছিল হালকা। আর এই রাস্তাটা তার চেনা, একদম অচেনা রাস্তা না, তার জন্ম এলাকায়। তাই সে তাড়াহুড়া করে যেতে লাগলো। আর হঠাৎ করে তিনি দেখলো তিনি আর আগাতে পারছেন না। কিছু দূর যাওয়ার পর রাস্তার দুই পাশে ছিল অনেকগুলো পুরনো কবরস্থান এবং এই কবরস্থানটা এখনো আছে। তিনি যতই দ্রুত যাওয়ার চেষ্টা করছিল তিনি আগাতেই পারছে না। বারবার দেখা যায় কোনো না কোনো প্রবলেম হচ্ছে। হঠাৎ করে তার থেমে যেতে হচ্ছে, হঠাৎ করে সাইকেলের চেইন পড়ে যাচ্ছে, আবার চেইন উঠায় তিনি রওনা দেয় এবং কোনোভাবেই তিনি কবরস্থানটা অতিক্রম করতে পারছিল না, বারবার পিছিয়ে পড়ছিল। আবার একটু সামনে আগালেই মনে হলো আবার সেই কবরস্থানের শুরুর জায়গায় তিনি ফিরে আসছে। এই ভয় হঠাৎ করে তার মাথার মধ্যে স্ট্রাইক করে, আর কোনো শক্তি পায় না তিনি, বাধ্য হয়ে হেঁটে রওনা দিয়ে দেয়। এখন সাইকেল ঠেলে নিলে বাসা যাবে, কিন্তু কোনোভাবেই তিনি কবরস্থানটা কষ্ট করছেন। যতই হাঁটে তিনি আবার শুরুর দিকে কবরস্থানে সরে সামনে চলে আসে। কোনো লোক বা মানে ডাকাতি নদীর পাশে তো কোনো ধরনের লোক বা কোনো ধরনের লোকারণ্য ওই জায়গায় বাসার বাড়ি কারো ছিল না যে উনি ডেকে সাহায্য নেবে বা কিছু একটা। তিনি আল্লাহর নাম নিয়ে দৌড়াদৌড় করে হাঁটতে লাগলেন। এরপর যেটা তিনি দেখেন সেটা তার জীবনে কোনো কিছু কোনোভাবে দেখবে তিনি এটা কোনো কল্পনা করেন। তিনি হঠাৎ করে একটা লাইট দেখে। আমি তখন বলেছিলাম বাসের কথা। সেই বাসের মতো অনেক আলোওয়ালা একটা লাইট তার মাঝখানে আসছে এবং এমন অবস্থায় তার উপর দিয়ে চলে যাবে। আর এই রাস্তায় এত বড় বাত, এত আলো জ্বালায় কোনো ধরনের গাড়ি ঘোড়া চলার মতো না এই রাস্তা ছিল অনেক সরু। তার মনে হচ্ছে তার দিকে আলোটা ধেয়ে আসতেছে। তিনি কোনো উপায় না দেখে রাস্তার এক পাশে সরে যায়। তো তখন সেই আলোটা পাশ দিয়ে যাওয়ার সময় তাকে এমনভাবে ধাক্কা দেয়, তিনি একটা সময় কবরস্থানের পুরো কোনায় পড়ে যায়। তার নাকে প্রচন্ডভাবে আঘাত লাগে এবং নাকের উপরের হাড়টা ভেঙে যায়। আর সাইকেলের বেলটা কিভাবে জানি তার চোখের পাশে এসে চামড়া ছিলে ফেলে। তিনি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে যখন জ্ঞান ফিরে তখন দেখে তার কম্পিউটার সেন্টারের পাশে একটা ডাক্তারখানায় তিনি পড়ে আছে। আর জ্ঞান ফেরার পরে তিনি চোখ খুলতে পারছিল না। হাত দিয়ে দেখে ডাক্তার ব্যান্ডেজ করে রেখেছে আর নাকে সেলাই। রক্ত থেকে তিনি আবার জ্ঞান হারায় ফেলে। আবার যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে তার বাড়িতে তিনি দাদা পাশে বসে আছে, হাত বোলাচ্ছে। মাথায় হাত বোলাতে বলতে বললো, কিরে দাদু কি হলো, কি কাহিনী? তিনি দাদাকে বলে যে এই ঘটনায় গতকালকে রাতে আমি এরকম অবস্থায় এই রাস্তা দিয়ে আসছি আর আমি এগুলা দেখছি, পরে রাস্তা সাইকেল নিয়ে পড়ে যাই। তো তার দাদা তাকে সুরা দেয়, দোয়া পড়ে দেয়, পানি পড়া দেয়। তো সেদিন রাতের ঘটনা, তিনি রুমে শুয়ে আছে এবং তিনি তার ভাষায় বলেছেন যে অনেক দুঃখের সাথে বলতে হয় সেদিন রাতেই তার দাদা মারা যায়। সেদিন রাতেই তার দাদা মারা যাওয়ার পরে অনেকে দাফনের পরে অনেকে জিজ্ঞেস করছিল যেদিন দাদা মারা যায় তার আগের দিন রাতে তুই নাকি কি অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কিছু একটা। তখন সব শোনার পর তারা অনেকে বলে যে এরকম জায়গায় ওই পয়েন্টে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকেই অ্যাক্সিডেন্ট করেছে, এরকম আগে অনেক ঘটনা আছে। তো তুমি হুজুরের কাছে যাও, হুজুরের কাছে যে জিনিস কোনো একটা তাবিজ বা পানি পড়া নিয়ে আসো। পরে ওই হুজুর তাকে দোয়া পরে দেয়। তো এরপর থেকে ওই ঝামেলার পর থেকে তিনি আর কোনো ধরনের জিনিস ফেস করে নাই। তো তিনি বলেছিলেন তার চোখের নিচে এখনো সেই কাটা দাগ আছে এবং নাকের ভাঙা হাড় তিনি এখনো ঠিকভাবে জোড়া দিতে পারেনি, এখনো তিনি ব্যথা অনুভব করে। ওই 7 বছর তার সাথে তেমন কিছুই ঘটে নাই। এটা হচ্ছে 2007-13 সাল। পরে তিনি কুমিল্লা লাকসাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। তার বাড়ি থেকে এবং অফিস প্রায় 30 মিনিটের হয়। খুব ভোরবেলায় 30 কিলোমিটার হয়। খুব ভোরবেলায় তার মোটর সাইকেল নিয়ে ফজরের নামাজ শেষ করে রওনা দেয়। কিছু দূর যাওয়ার সময় তিনি দেখেন একদল বিড়াল রাস্তা বন্ধ করে খুব জোরে জোরে কান্না করছে আর এপাশ ওপাশ করছে। তিনি কি করবে বুঝতে পারছিল না। ভয় পেয়ে তিনি মোটর সাইকেলের আলো অফ করে দেয় এবং হর্ন দিচ্ছিল, কিন্তু কোনো কারণে বিড়ালগুলো যাচ্ছিল না। উপায় না পেয়ে তিনি অন্য একটা রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঘোরাবে। তখন দেখে সাদা বেড়ালের এক টুকরা মাংস নিয়ে 2 দিক দিয়ে টেনে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে। সাহস করে তিনি
খুব জোরে হোন্ডা টান দেয় এবং পেছনে প্রায় ৫-৭টি বিড়াল তার পেছনে দৌড়াতে থাকে। রাস্তা পাকা ছিল এবং প্রায় ৭০ কিলোমিটার স্পিডে তিনি যাওয়ার চেষ্টা করেন। কিছু দূর যেতেই তিনি আবার মরে সেই বিড়ালগুলো দেখতে পান। তিনি এমনভাবে ব্রেক করে যে হোন্ডা উল্টে তিনি গাছের সাথে ধাক্কা খায়। তিনি জ্ঞান হারিয়ে যায় এবং মোটরসাইকেলটি ভেঙে চুরচুর হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখে তিনি লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি আছে। অফিসের সহকর্মীরা পাশে। তখন তারা বলল যে তিনি গত ৪ দিন যাবত অজ্ঞান হয়ে হাসপাতালে পড়ে আছে। এরপর তিনি যখন সুস্থ হয় তখন লাকসামের একজন নামকরা বুজুর্গের শরণাপন্ন হয় এবং তিনি তাকে একটি দোয়া দেন। আলহামদুলিল্লাহ তিনি বর্তমানে ভালো আছে। এরপর থেকে তিনি তেমন কিছুই ফিল করেন নাই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি পরবর্তী সময়গুলোতে কোনো ধরনের ঝামেলায় না পড়েন। এটা ছিল তার ঘটনা এবং তিনি তার হসপিটালে অ্যাডমিটেডের যে ছবিটা আছে সেটা পাঠিয়েছে। আপনারা চাইলে আমি সেটা শেয়ার করতে পারি। আমি নেক্সট ঘটনায় যাব। নেক্সট ঘটনা হচ্ছে খুব রিসেন্টলি আমার কাছে ঘটনাটি এসছে এবং এটা এসেছে ২৯/১২/২০১৯। তানিয়া হুমায়রা নামে একজন আপু তিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছিলেন এবং ইমেইল করে পাঠিয়েছিলেন এবং ঘটনাটা আমার কাছে ছোট হলেও বেশ ভালোই লেগেছে। তো সেই ঘটনাটা পড়ছি। তিনি লিখেছিলেন যে তার ঘটনাটা ঘটে হচ্ছে ২০১৭ সালে। তিনি মিরপুরে থাকে আর কি, মানে তার আগের বাসাটা মিরপুরে ছিল। তো তার বাচ্চা ছিল একটা, তার হাজবেন্ড ছিল, বাচ্চা ছিল। তো বাচ্চার বয়স তখন ২ বছর। ওই সপ্তাহে প্রায় ২ থেকে ৩ দিনই রাত ২টার থেকে ২:৩০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে বাচ্চা জোর কান্না শুরু করত এবং রুমের নির্দিষ্ট একটা পয়েন্টের দিকে তাকায় থাকতো। প্রথমে তিনি বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয় এবং অতটা গুরুত্ব দেয় না। এরপর যখন তার ভাইয়ের বেবি বাচ্চা, মানে তার ভাই বেড়াতে আসে, ভাইয়ের বাচ্চারাও তখন বেড়াতে আসে, তখন দেখে ঠিক একই সময়ে ওরা ২টা বাচ্চাই কান্নাকাটি করে। যেদিন ওরা দুজন স্বাভাবিকভাবে ঘুমায় সেদিন অন্য কোনো বাচ্চার শব্দ কান্না। এটা খুবই অবাক করে থাকে। পরে তিনি অন্য ফ্ল্যাটে যায় এবং কিছু ইনফরমেশন কালেক্ট করা ট্রাই করে যে আসলে এরকম বাচ্চার সাউন্ড কি তারা পায় নাকি। তিনি সবার সাথে কথা বলে জানে যে এরকম প্রায় সময় রাত ২টা থেকে ২:৩০টার সময় ঠিক এক্স্যাক্ট টাইমে একটা বাচ্চার শব্দ আসে, বাচ্চার কান্নার শব্দ আসে। তাই তিনি যাদেরকে জিজ্ঞেস করেন সেখানে হয়তো কোনো বাচ্চাই নেই। তারপর তিনি খুব মন খারাপ করতে থাকলেন এবং তার ভাবিও খুব মন খারাপ করে, বলে যে তাদের এখানে আর থাকা ঠিক হচ্ছে না। তারা ডিসিশন নেয় বাসা চেঞ্জ করবে। তো যেহেতু বারবার আসার পরে একই জিনিস, বাচ্চাটা আসলেও কান্নাকাটি করে, তিনি ডিসিশন নিয়ে ফেলেছেন তারা ওইখানে থাকবে না। তো সাথে সাথে যেহেতু বাসা চেঞ্জ করা যায় না, আর ভালো একটা বাসা খোঁজা অনেক টাফ। তো সেদিনকার ঘটনা, হঠাৎ করে তার হাজব্যান্ড রাত্রে ৮টার দিকে অফিসে চলে যায় এবং প্রতিদিনের মতো তার হাজব্যান্ড অফিসে রাতের বেলা কাজ করতেন। তো তিনি দরজা লাগিয়ে এসে তার মেয়ের পাশে শুয়ে পড়ে আর বাচ্চারা তখন ঘুমাচ্ছিল। আর ওই সময় তিনি আর তার মেয়ে ছাড়া আর কেউ ছিল না বাসায়। তার মেয়ে রাতে অন্যান্য দিনের মতো দেরি করে ঘুমিয়েছিল বলে ওই রাতে ঘুম হয় নাই, কারণ প্রচন্ড ঘুম ছিল। তিনিও বিছানা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। তার বাচ্চাও তখন ঘুমের মাঝে তিনি হঠাৎ অনুভব করে তার ডান হাত এবং ডান পায়ের কবজি কেউ শক্ত করে চেপে ধরে আছে। পিছন থেকে তিনি কাত হয়েছিল, তিনি ঘুম ভেঙে গেল, কিন্তু পিছনে তাকাতে পারছে না। শত চেষ্টা করে পেছনে তাকাতে পারছে না। তার মনে হচ্ছিল তার দম বন্ধ হয়ে যাচ্ছে এবং তিনি মারা যাচ্ছে। তিনি তার মেয়ের দিকে চোখ পড়ে, মনে হলো ওর জন্য আমাকে বাঁচতে হবে। তিনি সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করে দেয় এবং সে ফিল করে তার গায়ে শরীর থেকে ওই হাতগুলো সরে গেছে। সাথে সাথে তিনি ঘুরে তাকায় এবং দেখে বুড়োর বড় দুটো লাল চোখ তার দিকে তাকিয়ে আছে, খুব বড় বড় চোখ, এবং কোনো শরীর দেখা গেল না। কোনো শরীর নাই, কিচ্ছু নাই, কোনো অবয়ব না, কিচ্ছু না। মনে হচ্ছে লাল দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে। তিনি বরফ শীতল হয়ে যাচ্ছিল এবং শক্ত করে মনে মনে তিনি বলতে থাকে, আমি কাউকে ভয় পাই না, আমি শুধু আল্লাহকে ভয় পাই। বলার সাথে সাথে লক্ষ্য করে চোখ দুটো দরজার কাছে চলে যাচ্ছে। তিনি দোয়া পড়তে থাকে এবং কন্টিনিউয়াস দোয়া পড়তে থাকে, যত কিছু আছে দোয়া করতে থাকে। এক সময় দেখলো চোখ দুটোকে আর দেখা যাচ্ছে না। তিনি কমন একটা বিষয় লক্ষ্য করে, তার সবার গল্পের মতো তার গল্প কয়েক সেকেন্ডের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। অথচ এত ভয়ের ঘটনা কোনোভাবেই তার ঘুম আসার কথা না। এটা ছিল তার ঘটনা। পরে তিনি বাসা চেঞ্জ করে ফেলে। এরপর থেকে বাসা চেঞ্জ করার পর থেকে কোনো ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও হয় না এবং আমি তাকে এখনো জিজ্ঞেসও করিনি যে তিনি কি আদৌ কোনো চেষ্টা করেছিলেন যে এটা জানার জন্য এটা কেন হয়েছিল। তো তিনি ঘটনাটা ওখানেই শেষ করে দেন এবং বলেছেন যে যদি ভালো লাগে তাহলে আমি পরে যেন শোনাই।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি হাসিব আহমেদ দুল্লভ বলছি সেন্ট জনস নিউফাউন্ডল্যান্ড কানাডা থেকে। আমি আগে আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কিছুটা অসুস্থ, যার কারণে হয়তো আমার কণ্ঠ খুব একটা ভালো শোনাবে না। তবুও আপনাদের মাঝে ফিরে এলাম আপনাদের ভালোবাসায়। তো যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে নিউফাউন্ডল্যান্ডেরই কোনো একটি ছোট শহরে। সেই শহরের প্রায় শেষ মাথায় অবস্থিত বেশ পুরনো এবং পরিত্যক্ত প্রায় বাড়িকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটে এডি নামের এক স্টুডেন্টের সাথে। সে এখানকার কলেজ অফ নর্থ আটলান্টিকের একজন স্টুডেন্ট, এবং সে কোনো একটি বিশেষ কোর্স করার জন্য এই কলেজের সেই বিশেষ শহরটির শাখায় সে গিয়েছিল। কেননা সে যে কোর্সটি করছিল আর কি, সেই কোর্সটি ওই শহর ছাড়া আর কোথাও অ্যাভেলেবল না, যার কারণে ওকে ওখানে যেতে হয়। ওর বোনও আগে থেকে সেখানে থাকতো, এবং ও আর কি ওখানে ওর বোনের বাসায় কিছুদিন থাকার পর একটি বাসা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয়। বেশ কিছুদিন খোঁজাখুঁজি করার পর সে আর কি বাসাটার সন্ধান পায়, এবং যেহেতু বাসাটার ভাড়া বেশ কম ছিল, তাই বলতে গেলে অনেকটা লোভে পড়েই সে বাসাটা নিজের জন্য ঠিক করে ফেলে, এবং যথারীতি সে একদিন বাসায় উঠেও যায়। প্রথম প্রথম সে বাসায় সবই ঠিকঠাক ছিল, কোনো সমস্যা ছিল না। সে এখানে প্যারানর্মাল কোনো কিছু করতে পারে বা এই ধরনের কিছু হতে পারে সে কোনো ধারণাও করেনি। সে আর কি নিজের মতো প্রতিদিন ক্লাসে যেত এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত, বা কখনো কখনো সে তার বোনের বাসায় যেত। এভাবেই তার দিনগুলো কাটছিল এবং কোনো সমস্যা হচ্ছিল না। তবে ঘটনাটার সূত্রপাত হয় এক্স্যাক্টলি প্রায় 2 সপ্তাহের মতো সময় পরে। তো এক শুক্রবার রাতের কথা, ও বেশ রাত করে বাসায় ফেরে আর কি। তো বাসায় ফিরে ওর শাওয়ারটা শেষ করে ওর রুমে এসে মোবাইলে তার নেট ব্রাউজ শুরু করে। ওর আর কি রাত জেগে ফোন টেপাটিপি করা ওর একটা অভ্যাস, এবং সেটা আর কি প্রতি রাতেই করে। তো যাই হোক, ও আর কি ওর ফোনে নেট ব্রাউজ করছিল। তো হঠাৎ আনুমানিক রাত 2টা বা 2:30টার দিকে ও ওর মেইন দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়। ও প্রথম প্রথম কিছুটা আশ্চর্য হলে ও আর কি উঠে যায়। ও ভাবে হয়তো কেউ বিপদে পড়ে এসে সাহায্য যাচ্ছে। তো যাই হোক, ও উঠে গিয়ে মেইন দরজাটা যেই খুলে দেখে যে না, বাইরে কেউই নেই। এবং সে এটা দেখে আরো বেশি আশ্চর্য হয়ে যায় যে এটা কি হলো। তাই সে ভাবে যে হয়তো হয়তো কোনো ড্রাঙ্ক বা এই ধরনের কোনো লোক হয়তো এসে দরজা নক করেছিল এবং সে হয়তো হেঁটে চলে গিয়েছে। তাই সে তার রুমে ফিরে এসে আবারও নেট ব্রাউজিং এ মনোযোগ দেয়। কিন্তু তার বেশ কয়েক মিনিট পর হঠাৎ আবারও সে তার মেন দরজায় নকের একটি শব্দ শুনতে পায়, এবং এবারকার নক করার শব্দটি আগের বারের চাইতে বেশ জোরালো ছিল। এবং সে উঠে যায় আবারও। সে বেশ রাগান্বিত ছিল। সে ভাবছিল যে না, এত রাতে কে তার সাথে এরকম দুষ্টামি করছে বা প্র্যাঙ্ক করছে, বা কে এরকম করছে তার সাথে। তবুও সে আর কি উঠে যায় অনিচ্ছা সত্ত্বেও, এবং উঠে গিয়ে সে যেই দরজাটা খুলে দেখে যে না, এবারও কেউ নেই। এবং কিন্তু সে বেশ ভালোই বেশ রাগান্বিত হয় সে, এবং সে তার রুমে ফিরে আসে। রুমে ফিরে এসে সে ভাবে যে আরেকবার যদি সে দরজা নক করার শব্দটা শুনতে পায়, সেবার পুলিশকে ফোন করবে। সে তার রুমে ব্যাক করে আবারও সে নেট ব্রাউজিং এ মনোযোগ দেয়। তো ওর একটি অভ্যাস ছিল অনেকটি এমন যে ও বাসায় একা থাকলেও ওর বাসার নিজের বেডরুমের যে দরজাটা আছে আর কি, সেই দরজাটা সবসময় লক করে রাখতে পছন্দ করে। এবং সে এবারও লক করে রেখেছিল নিজের বেডরুমের দরজাটি। হঠাৎ এবার সে তার বেডরুমের দরজায় বেশ ধুমধাম একটা শব্দ শুনতে পায়। ঠিক কে যেন দরজাটা ভেঙে ফেলতে চাইছে বা এরকম কিছু, এমন একটি শব্দ সে পায়। এতে সে বেশ বেশ ভয় পেয়ে যায় এবং সে প্রায় দিশেহারা হয়ে পড়ে। সে ঠিক বুঝতে পারে না যে সে কি করবে। তার রুমে একটি হকি স্টিক ছিল, এবং সে একবার ভাবে যে তার দৌড়ে গিয়ে সে হকি স্টিকটি নিয়ে সে আত্মরক্ষার জন্য ব্যবহার করবে। তো সে যেই বিছানা ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই দরজায় নক করার যে একটি ধুমধাম শব্দ ছিল, সেই ধুমধাম শব্দটি বন্ধ হয়ে যায়। এবং হঠাৎ ধীরে ধীরে দরজার যে নবটি ছিল, সে নবটি ঘুরতে শুরু করে। সে বুঝতে পারে যে ঠিক ওপাশ থেকে কে যেন তার দরজাটি খুলে ফেলছে। সেই দৃশ্য দেখে আরো বেশি ভয় পেয়ে যায়, এবং নিজেকে মানসিকভাবে কিছুটা প্রস্তুত করে সে হকি স্টিকটি নেওয়ার জন্য যেই বিছানা ছেড়ে উঠতে যাবে, সে বুঝতে পারে যে তার হাত পা বা কোনো কিছুই সে আর নাড়াতে পারছে না। অর্থাৎ সে প্রায় স্লিপ প্যারালাইজড হয়ে গেছে। সে বুঝতে পারে যে তার কপাল বেয়ে ঘাম পড়ছে এবং তার হার্টবিট আগের চাইতে অনেক দ্রুত হয়ে গিয়েছে।
কিন্তু তার আর কিছু করার নেই, শুধুমাত্র দেখে যাওয়া ছাড়া। এমন সময় দরজাটা খুলে যায় এবং দরজাটা খোলার পরপরই যে দৃশ্য সে দেখে, এটা হয়তো সে কখনো দেখতে চায়নি। সে দেখে যে একটি আকৃতি, সেটা ঠিক পুরুষ না মহিলা বোঝার কোনো উপায় নেই, এবং সেই আকৃতিটা অনেকটা হাওয়ায় ভেসে ভেসে তার দিকে এগিয়ে আসতে থাকে। এবং তার রুমে যে জানালাটি ছিল, সেই জানালায় কোনো পর্দা ছিল না, এবং সে রাতটা একটি পূর্ণিমার রাত ছিল, এবং পূর্ণিমার চাঁদের আলোতে সেই সেই যে আকৃতিটি তার একদম খাটের একদম পাশে যখন চলে আসে, সে পূর্ণিমার চাঁদের আলোয় সে সেই আকৃতিটিকে দেখতে পায়। সে দেখতে পায় যে একটি কালো আকৃতি, কিন্তু তার মুখটি ছিল অনেকটি এমন যে ঠিক কঙ্কালসার একটি মুখ, অনেকটা ঠিক খুলির উপর শুকনো চামড়া পরিয়ে দিলে যে একটি মুখের আকৃতি হবে, ঠিক তেমনই একটি আকৃতি। অর্থাৎ মুখে কোনো রক্ত নেই, মুখটি যেন একদম শুকনো এবং দাঁতগুলো সব বেরিয়ে আছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি ছিল সে আকৃতিটির ব্যাপারে, যে সে আকৃতিটির চোখ দুটি জ্বলজ্বল করছিল অন্ধকারেও। এডি সেটি বুঝতে পারছিল, কিন্তু তার করার কিছু ছিল না, শুধুমাত্র দেখে যাওয়া ছাড়া। এডি চাঁদের আলোয় বুঝতে পারে যে সে যে সত্তাটি তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে, সেই সত্তাটি হাসছে, মিটিমিটি করে হাসছে। এবং সে যে আরো ভয়ঙ্কর ব্যাপারটি দেখতে পায়, যে সে যে সত্তাটি, সেই সত্তাটি তার দুই কঙ্কালসার হাত তার দিকে ধীরে ধীরে এগিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে সে আর নিজেকে সামলাতে না পেরে সে জ্ঞান হারায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে দেখতে পায় সে তার নিজের রুমেই ফ্লোরে পড়ে আছে, এবং সে কোনো রকমে উঠে দাঁড়ায় এবং আগের রাতের ঘটনাগুলো মনে করার চেষ্টা করে। কিন্তু আচ্ছা আচ্ছা ছাড়া তেমন কিছু সে তখন মনে করতে পারে না, এবং সে ভাবে যে আগের রাতে যা যা সে দেখেছিল হয়তো সবই ছিল দুঃস্বপ্ন। এবং ধীরে ধীরে তার সবকিছু মনে পড়ে, এবং এতে সে বেশ ভয় পেয়ে গেলেও সে নিজেকে ব্যস্ত রাখায় সে ঘটনাটা ধীরে ধীরে ভুলে যায়। এই ঘটনার পর থেকে তার বাসায় ছোটখাটো প্যারানর্মাল বিভিন্ন ঘটনা লেগেই থাকে। সে মাঝে মাঝে রাতে বুঝতে পারত যে হয়তো তার বাসায় কেউ হাঁটাহাঁটি করছে, অথবা জিনিসপত্র নড়াচড়া করার যে একটি শব্দ, সেই শব্দটি সে শুনতে পেত। বা কখনো কখনো সে আর কি বিছানার নিচে মনে হতো যে কেউ একজন আছে, ঠিক অনেকটা ছোটরা যে জিনিসটা ভয় পায় আর কি, তারও এরকম মনে হতো যে বিছানার নিচে হয়তো কিছু একটা আছে। বা কখনো কখনো সে বুঝতে পারতো যে তার ওয়াশরুমে পানি পড়ার শব্দ হচ্ছে, অথচ সে যখন ওয়াশরুমে যেত, ওয়াশরুমে গিয়ে দেখতো যে না, সেখানে কিছুই নেই। এবং এক রাতের কথা, সে রাতেও বেশ দেরি করে বাসায় ফেরে, এবং বাসায় ঢোকার পরপরই তার মনে হয় যে ওয়াশরুমে কে যেন গোসল করছে এবং গুনগুন করে গান গাইছে। সে এতে বেশ ভয় পেয়ে যায়, এবং ভয় নিয়ে সে কোনো রকমের ওয়াশরুমের দরজাটা খোলে। তবে ওয়াশরুমের দরজা খুলে দেখে যে না, সেখানে আর কিছু নেই। পুরো ওয়াশরুম ফাঁকা, এবং ওয়াশরুমে এক ফোঁটা পানিও নেই। যে মানে এক ফোঁটা পানিও কোথাও পড়ে নেই, যে কেউ গোসল করলে যে কোথাও পানি লেগে থাকবে বা একটা মানে স্টিম থাকবে ওয়াশরুমের ভেতর, না, সেখানে কোথাও কিছু নেই, একদম নর্মাল সে যেমনটা রেখে গিয়েছিল দিনের বেলায়। অর্থাৎ এই ধরনের যে ছোটখাটো ঘটনাগুলো ছিল আর কি, এই ধরনের ঘটনাগুলো প্রায়ই লেগে থাকতো। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে এর বেশ কয়েক রাত পরে। তো সে রাতেও এডি তার অভ্যাস মতো রাত জেগে নেট ব্রাউজিং করছিল তার ফোনে। হঠাৎ আনুমানিক রাত 3টার দিকে ও লক্ষ্য করে যে ওর বেডরুমের যে জানালাটি আছে, সেই জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছে, ঠিক ওর দিকেই তাকিয়ে আছে। ও বুঝতে পারে না যে ওটা কে,
তবে ওর যখন আর কি অন্ধকারে ওর দৃষ্টি আরো কিছুটা সরে আসে, ও বুঝতে পারে সেই যে বেশ কয়েক রাত আগে সেই বীভৎস যে আকৃতিটিকে সে দেখেছিল বা বীভৎস যে সত্তাটিকে সে দেখেছিল, সেই সত্তাটি ওর জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। সে ভয়ে একটি চিৎকার দিতে চায়, কিন্তু ওর গলা থেকে আওয়াজ আসে না। এরপর যে দৃশ্যটি সে দেখতে পায়, সেটা দেখার পর তার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হতে থাকে। সে চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পায় যে সেই যে সত্তাটি তার জানালার ওপাশে দাঁড়িয়ে আছে, সেই সত্তার ঘাড় ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে এবং সে যে জানালাটি খুলে রেখেছিল, সেই খোলা জানালার মধ্য দিয়ে সেই সত্তাটির মাথা ধীরে ধীরে তার রুমের ভিতর ঢুকে পড়ছে। সে সত্তাটি এডির দিকেই তাকিয়েছিল, প্রায় অন্ধকারে জল দুটি চোখ, চাঁদের আলোয় সেই বীভৎস সেই চেহারা, এবং সে সত্তাটির যে হাত দুটি, সে হাত দুটিও ধীরে ধীরে লম্বা হতে হতে এডির দিকে এগিয়ে আসছিল। এডি আর এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারছিল না, তার হৃদস্পন্দন আরো দ্রুত হচ্ছিল। এডি ভাবছিল হয়তো সে মৃত্যুবরণ করবে, এবং সে যেটা বুঝতে পারে যে সেই সত্তাটির যে হাত, এবং সেই সত্তাটি তাকে একটি নখের আঁচড় দেয়, এবং সে নখের আঁচড় দেওয়ার সাথে সাথেই এডি জ্ঞান হারায়। এই ঘটনার পরদিন এডি, তার বোন এবং তার বোনের হাজবেন্ডের একসাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। তো সকালে যখন ওর বোন ওকে পিক আপ করতে আসে, তখন বারবার নক করার পরও দরজা না খোলায় এডির বোনের কাছে যে একটি স্পেয়ার চাবি ছিল, সেই চাবি দিয়ে সে এডির বাসায় ঢোকে, এবং বাসায় ঢুকে এডিকে সে কিচেনে পড়ে থাকতে দেখে, এবং পড়ে থাকতে দেখে সে সাথে সাথেই আর কি অ্যাম্বুলেন্স কল করে সে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হসপিটালে নেওয়ার পর দেখা যায় যে এডির জ্বর ছিল প্রচুর, এবং সেই জ্বর ছাড়ার নাম নিচ্ছিল না কোনোভাবেই। তবে ঘটনার 3 দিন পর এডির জ্বর চলে যায়, এবং ওর বোন এডিকে ওর বাসায় নিয়ে যায়। তবে ওর বোনের বাসায় নিয়ে যাওয়ার পর এডি ঠিক প্রলাপ বকা শুরু করে এবং আবল দাপল বকা শুরু করে, এবং এডি এই আবল তাবল বকার সময় এমন কিছু কথা বলে ফেলে যাতে ওর বোনের কিছুটা সন্দেহ হয় যে হয়তো এডি পজেসড বা এই টাইপের কিছু। এছাড়াও এডি একবার ওর বোনকে এই ধরনের যে প্যারানর্মাল বিষয়গুলো ওর বাসায় ঘটছিল এই ব্যাপারে বলেছিল, কিন্তু ওরা আর কি ওই সময় হাসাহাসি করে বিষয়টাকে উড়িয়ে দিয়েছিল দুজনেই, যার কারণে আর কি সিরিয়াসলি ঘটনাটাকে এত নেওয়া হয়নি। তো যাই হোক, এডির বোন ইনুইট উপজাতির একজন ওঝাকে ডেকে নিয়ে আসে, এবং তাকে ডেকে নিয়ে এসে আর কি এক্সরসিজমের ব্যবস্থা করা হয়। তো সেই ওঝা এক্সরসিজম করার পর সেই যে এন্টিটি বা ছিল বা সেই যে সত্তাটি ছিল আর কি, সেটা আর কি এডিকে ছেড়ে চলে যায়, এবং সেই যে ওঝা তিনি কিছু ইনফরমেশন পান। তো সেই ওঝা এমন কিছু ইনফরমেশন পান যে সেই বাসায় অনেক বছর আগে যারা থাকতো আর কি, তারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত, এবং সেই ব্ল্যাক ম্যাজিকের ফলে যেসব এন্টিটি বা ডিমন্স বা যেসব গোস্ট বা এ ধরনের যে আর কি সত্তাগুলো আছে, তো সেই সত্তাগুলো সেখানে আর কি মানে অনেকটা আস্তানা তৈরি করেছিল বা এই ধরনের একটা বিষয়। তো যাই হোক, এই ঘটনা শোনার পর এডি সে বাসা ছেড়ে দেয়, সে বাসা ছেড়ে চলে যায়, এবং সে বাসা ছেড়ে চলে যাওয়ার পর এডির সাথে আর কোনো প্যারানর্মাল কোনো ঘটনা ঘটেনি। তো যাই হোক, আজকে এই ছিল আমার স্টোরি।